নীলা, এসব কি করতেছিস? যা করছি ভালো করছি, এখন দেখবি আমি কি করি। এই বলে নীলা তার শরীরের জামাটা ছিঁড়তে লাগলো। আমি কিছুই বুঝতেছি না নীলা এসব কি করতেছে। নীলা জোরে জোরে চিৎকার করতে লাগলো। বাঁচাও, কেউ আছো? আমাকে বাঁচাও। সকালে ঘুমিয়ে আসি, বুকের উপর ভারী কিছু অনুভব করে চোখ খুলতেই আমি যেন আকাশ থেকে পড়লাম। কারণ আমার মামাতো বোন নীলা আমার বুকের উপর শুয়ে আছে। আমি ধাক্কা দিয়ে আমার উপর থেকে সরিয়ে দিলাম নীলাকে। নীলা, এসব কি করতেছিস? যা করছি ভালো করছি, এখন দেখবি আমি কি করি। কি করবি তুই? এই বলে নীলা তার শরীরের জামাটা ছিঁড়তে লাগলো। আমি কিছুই বুঝতেছি না নীলা এসব কি করতেছে। নীলা জোরে জোরে চিৎকার করতে লাগলো। বাঁচাও, কেউ আছো? আমাকে বাঁচাও। এইসব নীলা বলতেছে। আমি বিছানার উপর বসে আছি। কিছুক্ষণ পর আম্মু, আব্বু, মামা, মামি আসলো। বাইরে থেকে দরজা ধাক্কা দিচ্ছে। আমি যেই দরজা খুলতে যাব, নীলা আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে দরজা খুলে বাইরে চলে গেল। আম্মু, আব্বু, মামা, মামি ভেতরে এসে আমাকে শোয়া অবস্থায় দেখে। আব্বু আমার শার্টের কলার ধরে টেনে নিচে ফেলে দিল। পাশের রুম থেকে একটা লাঠি এনে আমাকে পেটাতে লাগলো। বারবার বলতেছি, আব্বু আমি কিছু করি নাই, কিন্তু আব্বু আমার কোনো কথাই শুনছে না। আব্বু আমাকে পেটাচ্ছে তো পেটাচ্ছেই। কতক্ষণ আমাকে মারছিল খেয়াল নেই। হঠাৎ অজ্ঞান হয়ে আমি মাটিতে লুটিয়ে পড়ি। জ্ঞান ফিরতেই দেখি আম্মু আমার শরীরে মলম লাগিয়ে দিতেছে আর কান্না করতেছে। ব্যথার জ্বালায় কথাও বলতে পারতেছে না। আম্মু বলল, মেঘ, তুই এটা কেমন করে পারলি তোর মামাতো বোনের এমন সর্বনাশ করতে? আম্মু আমি কিছু করি নাই, তুমি অন্তত আমাকে বিশ্বাস করো। আমি আর কি বিশ্বাস করব? সব তো নিজের চোখেই দেখলাম। এই বলে আম্মু চলে গেল। আমি আমার রুমে এসে শুয়ে পড়লাম। বিকেলবেলা শোয়া থেকে উঠে নিচে যেতেই মামা আব্বুকে বলতেছে, দেখ শরীফ, তোর ছেলে এত বড় একটা কাজ করেছে, এখন আমরা সমাজে মুখ দেখাবো কি করে? রাজু, তোর কোনো চিন্তা করতে হবে না। আমি আজকে মেঘকে তেজ্য পুত্র ঘোষণা করলাম। মেঘ আজ থেকে আমার কেউ না। আব্বু তুমি এসব কি বলতেছো? প্লিজ আব্বু আমাকে বিশ্বাস করো, আমি কিছু করি নাই। আমি এসব বলতেছি। আব্বুর পা ধরে আব্বু কিছু না বলে আমার বুকে সজোরে একটা লাথি মারলো। আমি 2 হাত দূরে গিয়ে ছিটকে পড়লাম। আব্বু বলল, তোর মতো নির্লজ্জ মিথ্যাবাদী ছেলে যদি আগে জানতাম হবি তুই, তাহলে তোকে কবেই গলা টিপে মেরে ফেলতাম। আব্বুর এই কথা শুনে আমি আর ঠিক থাকতে পারলাম না। চোখ দিয়ে জল গড়িয়ে পড়তেছে। আমি উঠে উপরে চলে আসলাম। উপরে এসে 2টা চিঠি লিখলাম, একটা আব্বুর নামে আর একটা আমার মামাতো বোনের নামে। চিঠি লিখে সন্ধ্যায় বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। যে বাড়িতে আমার কোনো সম্মান নেই, সেই বাড়িতে আমি থেকে কি করব? আমি হেঁটে হেঁটে চলে আসলাম স্টেশনে। টিকিট কাউন্টারকে জিজ্ঞেস করলাম, ভাইয়া এখন কি কোনো জায়গায় যাওয়ার ট্রেন আছে? ভাই আছে, একটা হচ্ছে ঢাকা আর একটা হচ্ছে চট্টগ্রাম। আপনি কোথায় যাবেন? আমাকে একটা ঢাকার টিকিট দেন। আমি টিকিট নিয়ে বেঞ্চে বসে আছি। আমার হাতে একটা ল্যাপটপ আর 2টা ফোন। এগুলো নিয়ে আসার কারণ হচ্ছে এগুলো আমার ইনকামে কিনেছি। কিছুক্ষণ পর ট্রেন আসলো। আমি ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে উঠে ট্রেন চললো তার আপন গতিতে। কখন যে ঘুমিয়ে পড়ছি খেয়াল নেই। সকালে কারো ডাকে ঘুম ভাঙলো। আমি তাকে দেখি একজন বৃদ্ধ লোক আমাকে ডাকতেছে। বাবা, ঢাকা তো চলে এসেছি, নামবে না? চাচা নামবো। চাচা চলে গেল। আমি ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মের বাইরে চলে আসলাম। বাইরে এসে দেখি এখানে সবাই সবার মতো ব্যস্ত। আমি কোথায় যাব ভাবছি। হঠাৎ এমন সময় তাকে দেখি কিছু লোক একটা লোককে মারছে। আমি পাশে থাকা ভাইটাকে জিজ্ঞেস করলাম, ভাই ওনাকে ওই লোকটা মারছে কেন? ভাই এখানে প্রতিদিন এমন হয়, যারা ওই লোকটাকে মারছে তারা হচ্ছে এই শহরের টপ মাফিয়া কিংয়ের লোক। যদি এখন আমরা সাহায্য করতে যাই তাহলে নির্ঘাত আমাদের মৃত্যু হবে। আমি দাঁড়িয়ে থাকতে পারলাম না। দৌড়ে গিয়ে একটা লোককে ধাক্কা দিয়ে যে লোকটাকে মারছিল ওনাকে বাঁচাতে লাগলাম, কিন্তু তাদের সাথে পেরে উঠলাম না। আমি এগিয়ে যেতে আরও 2জন এগিয়ে আসলো। আমি লোকটাকে নিয়ে চলে আসলাম একটা বাসের ভেতরে। চাচা আপনি কিছু হয় নাই তো? না, আমার কিছু হয় নাই, কিন্তু বাবা আপনি আমাকে বাঁচালেন কেন? চাচা আমি খুন করে এসব দেখতে পারি না, আর শুনেছি ওরা নাকি একটা গ্যাংয়ের হয়ে কাজ করে। আমিও করতাম, ছেড়ে দিয়েছি। আর ওদের অনেক গোপন কাজ জানি, তাই ওরা আমাকে মেরে ফেলতে চায়। ও আচ্ছা, আমি এই শহরে নতুন, আমাকে একটা ঘর খুঁজে দিতে পারবেন থাকার জন্য? আজ থেকে তুমি আমার বাসায় থাকবে, আমি আর আমার মেয়ে থাকি শুধু। আচ্ছা ঠিক আছে। আমি আর চাচা চলে আসলাম তাদের বাসায়। বাসাটা অনেক বড়। চাচা বাসার কলিং বেল দিতেই একটা পর্দাশীল মেয়ে এসে দরজা খুলে দিল। বলল, আব্বু, তোমার এই অবস্থা কেন? কে করেছে তোমার এই অবস্থা? মা, আগে ঘরে ঢুকতে দে।
তারপর না হয় বলবো। হুম, ভিতরে আসো। আমাকে হয়তো দেখে নাই, আমি যে চাচার সাথে এসেছি। আমরা ঘরের ভিতরে গিয়ে বসে পড়লাম। নিঝুম, আমাদের জন্য শরবত বানিয়ে আনতো মা। চাচা আমি শরবত খাবো না, এক গ্লাস পানি হলেই হবে। নিঝুম যা, তোকে যা বলেছি নিয়ে আয়। আচ্ছা আব্বু, যাচ্ছি। নিজুম শরবত বানিয়ে এনে আমাদের দিল। খেয়ে বসে আছি। চাচা আমি কোন রুমে থাকবো? তুমি উপরের ডান পাশের রুমটাতে থাকবে, আর কিছু লাগলে জানাবে। ঠিক আছে চাচা। এই বলে আমি উপরে চলে আসলাম। উপরে এসে দেখি ঘর ভালোই সাজানো গোছানো। আমি ওয়াশরুমে ঢুকে ফ্রিজ হয়ে নিলাম। ফ্রিজ হয়ে ল্যাপটপটা চালু করলাম আর সিম কার্ডটা খুলে রেখে দিলাম, যাতে কেউ ফোন না দিতে পারে। ল্যাপটপে কিছু কাজ করতে লাগলাম। কাজ শেষ করে চলে আসলাম নিচে। চাচা একটা কথা ছিল। বলো। চাচা একটা গ্যাং চালাতে আনুমানিক কত টাকা লাগবে? প্রতি মাসে হলেও 15 লক্ষ টাকার মতো লাগবে। তুমি এই কথা কেন জিজ্ঞেস করেছো? আমি একটা গ্যাং তৈরি করব। এই শহরে একবার যখন এসেছি তাহলে রাজত্ব করবই। কিন্তু গ্যাং চালাতে তো অনেক খরচ, আবার অস্ত্র কিনতে হবে, লাইসেন্স করতে হবে। এইসব নিয়ে কোনো চিন্তা নেই, আপনি 20 থেকে 40 জন লোক রেডি করেন। আচ্ছা ঠিক আছে, আমি আজ সন্ধ্যায় সবাইকে বলে দিব আসতে। ঠিক আছে। নিঝুম, আমাদের জন্য খাবার বার টেবিলে। আব্বু, ওরা দুইজন একটু টিভি দেখে, আমি রান্না শেষ করে ডাক দিব। আচ্ছা ঠিক আছে, তোমার পরিচয় তো জানা হলো না। আমার পরিচয় জেনে আবার আমাকে ভুল বুঝে তাড়িয়ে দেবেন না তো? তাড়িয়ে দিব কে? আমার নাম হচ্ছে মেঘ, আমি বিজয়নগর থেকে এসেছি। মামাতো বোনের মিথ্যা অপবাদে আব্বু বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি চাচাকে সব খুলে বললাম। ও এই ব্যাপার, তুমি চিন্তা করো না, একদিন না একদিন তোমার আব্বু আম্মু ভুলটা বুঝতে পারবে। আল্লাহর কাছে আমি এটাই চাই, যাতে আব্বু আম্মু আমাকে যে মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে এটা একদিন যাতে প্রমাণ হয় আমি নির্দোষ ছিলাম। নিজম খাবার জন্য ডাক দিতেছে। ম্যাক চলো, খাওয়া দাওয়া করেনি, এরপর বাকি কথা হবে। আচ্ছা চাচা, আমরা খাওয়া দাওয়া করে বসে গল্প করতে লাগলাম। প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। এমন সময় কলিং বেলের আওয়াজ শোনা গেল। নিঝুম, তুই তোর রুমে গিয়ে দরজা বন্ধ করে পড়তে বস, আর যদি কেউ দরজা ধাক্কা দে খুলবি না। কেন আব্বু, কি হয়েছে? আমি যা বলছি তাই কর। ঠিক আছে আব্বু। নিজম চলে গেল। চাচা গিয়ে দরজা খুলে দিতেই একে একে পুরো ড্রয়িং রুম ভরে গেল মানুষে। চাচা তাদের বলল, তোমরা সবাই উপরে ছাদে চলে যাও, আমরা আসতেছি। ঠিক আছে স্যার। ওরা যাওয়ার কিছুক্ষণ পর আমরাও চলে গেলাম ছাদে। ছাদে দেখে একটা বড় ঘর আছে। ওই ঘরে সবাই ঢুকে বসে রয়েছে। চাচা তাদের উদ্দেশ্য করে বলল, আমি মাফিয়া কিং গ্রুপ ছেড়ে দিয়েছি, কারণ তো তোমরা ভালো করেই জানো। এখন আমি চাইতেছি আজ থেকে তোমরা এই ছেলের হয়ে কাজ করবে। কিন্তু স্যার এই ছেলে কি পারবে আপনার মতো করে টিমটাকে সাজাতে? কেন পারবে না, আমি তো আছি তার সাথে। ঠিক আছে স্যার, আমরা আপনার সাথে আছি। আমি যেভাবে বলবো ওইভাবে চলতে। আর এইখানে হ্যাকিং করতে পারো এমন কেউ আছে? জি বস আছে। সবুজ, সামনে আসো। বস, আমি হ্যাকিং করতে পারি। চাচা আপনার কি কোনো জায়গা আছে যেখানে আমরা সবাই থাকতে পারবো? আছে, কিন্তু ওইটা এখন ভাড়া দেওয়া। ও আচ্ছা, আপনি গিয়ে তাদের বলে আসেন যাতে বাড়িটা ছেড়ে দেয়। আচ্ছা ঠিক আছে। সবাই আগের গ্রুপের সিমগুলো খুলে আমাকে দাও। এই নেন বস, আগের গ্রুপের সব সেম। কাল আমি তোমাদের জন্য নতুন সিম নিয়ে আসবো। কাল থেকে শুরু হবে আমাদের মিশন। আমাদের গ্যাংয়ের নাম রেড গ্যাং। আর নিলয়, তুমি হচ্ছে আমার ডান হাত, সবসময় আমার সাথে থাকবে। আর আমাদের গ্যাংয়ের সাথে কেউ যদি বিশ্বাসঘাতকতা করে তাহলে তার পরিণাম খুব খারাপ হবে বলে রাখলাম। এখন সবাই যেতে পারো। সবাই চলে গেল। আমি আর চাচা বসে আছি। চাচা কোন দিক দিয়ে আগে শুরু করব? আমি যে গ্যাংটার হয়ে কাজ করতাম ওই গ্যাংটাকে ধ্বংস করতে হবে আগে। ওর ডান হাত হচ্ছে তার বন্ধু সুমন। আচ্ছা ঠিক আছে, আর কিছু বলতে হবে না, কাজ হয়ে যাবে। এই বলে আমরা নিচে এসে টিভি দেখতে লাগলাম। একটু পর নিজম আসলো, বলল, আব্বু, রাতে কি খাবে? তুই যা রান্না করতে পারিস তাই কর। আচ্ছা ঠিক আছে, আজ তাহলে গরুর মাংস আর পোলাও রান্না করি। তাই কর। চাচা আপনাকে আর আপনার মেয়েকে তো দেখলাম, কিন্তু চাচিকে তো দেখলাম না। চাচি কোথায়? তোমার চাচি নিঝুমকে জন্ম দেওয়ার সময় মারা গেছে। খুব কষ্ট করে নিঝুমকে বড় করেছি। ও সরি চাচা, আমি বুঝতে পারিনি। আচ্ছা সমস্যা নাই, আমি চাচ্ছিলাম নিঝুমের মায়ের সামনের মাসের 25 তারিখে মৃত্যুবার্ষিকী উপলক্ষে যদি কিছু এতিম ছেলে আর মাদ্রাসার ছাত্র এনে খাওয়াতাম। তুমি কি বলো? ভালোই হবে আঙ্কেল। নিজম আপু কি আমার বড় হবে নাকি ছোট? নিঝুম তোমার ছোট, মাদ্রাসায় পড়ে, এবার কোরআনে হাফেজ হয়েছে। আলহামদুলিল্লাহ, ভালো তো। আগামী বছর থেকে সে নাকি একটা মাদ্রাসা খুলবে,
আর গরিব ছেলেদের পড়াবে বিনা টাকায়। আচ্ছা চাচা, যদি কিছু মনে না করেন, আমি কি নিজুমের সাথে কথা বলতে পারি? কথা বলতে পারো, সমস্যা নাই, কিন্তু ওর কখনো মুখ দেখা বা ওর রুমে যেতে পারবে না বিনা অনুমতিতে। ঠিক আছে চাচা। আমরা গল্প করতে করতে রাত প্রায় 10টা বেজে গেছে। আমরা খাওয়া দাওয়া করে টিভি দেখতেছি। আমার সময় নিজুম এসে বললো, আব্বু, এখন আমি টিভি দেখব, তোমরা যাও গিয়ে ঘুমাও, সকাল হলে আবার উঠতে পারো না। আর একটু দেখবো, এই খেলাটা শেষ হলেই চলে যাব। আচ্ছা ঠিক আছে। চাচা আমি তাহলে গিয়ে ঘুমিয়ে পড়ি, খুব ঘুম পাচ্ছে। আচ্ছা যাও। আমি উঠে চলে আসলাম আমার রুমে। আগে যখন আমাদের বাসায় ছিলাম তখন দরজা সবসময় খোলা রেখে ঘুমাতাম। আজও একই কাজ করলাম, দরজা খুলে রেখেই ঘুমিয়ে পড়লাম। সকালে চাচার ডাকে ঘুম ভাঙলো। মেঘ ওঠো, ফজরের আজান হয়েছে, নামাজ পড়বে। চাচা আপনি জান, আমি আসতেছি ফ্রেশ হয়ে। আমি ড্রয়িং রুমে তোমার জন্য অপেক্ষা করতেছি, তাড়াতাড়ি আসবে। ঠিক আছে। এই বলে আমি ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে নিচে এসে দেখি চাচা আমার জন্য দাঁড়িয়ে আছে। চাচা চলেন। চলো। আমরা চলে আসলাম মসজিদে। ফজরের নামাজ আদায় করে আমি আর চাচা দুইজনে হাঁটাহাঁটি করলাম কিছুক্ষণ। মেঘ চলো, আজ তোমাকে এই পুরো এলাকা ঘুরে দেখাবো, আর এমন একটা জায়গা দেখাবো যেখান দিয়ে গেলে তোমাকে খুঁজে পাওয়া অসম্ভব। ঠিক আছে চাচা। আমি আর চাচা হেঁটে হেঁটে পুরো এলাকাটা ঘুরে দেখলাম। বড় উঁচু উঁচু বিল্ডিং। অবশেষে একটা বস্তির কাছে এসে দাঁড়ালাম। মেঘ, এই বস্তিতে 1500 লোক আছে, সরকার কোনো কিছু করছে না এই লোকেদের জন্য। চাচা আমি যখন এসে পড়ছি তাহলে আর কোনো চিন্তা নেই। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে এই বস্তিটাতে ঘর হবে। আর তোমার তো ল্যাপটপ আছে, চলো এক কাজ করব, মাফিয়া কিংয়ের সমস্ত অসৎ কাজের টাকা তোমার ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে আসবো। কিভাবে আনবো চাচা? তার কোনো কিছুই তো এখনো আমি ভালো করে জানি না। আমি আছি কিসের জন্য, আমি সব বলতেছি। আর নিলয়কে ফোন দিয়ে বলে দাও সবুজকে সাথে নিয়ে চলে আসতে। কিন্তু ওদের নাম্বার তো আমার কাছে নেই। আমার কাছে আছে, আমি ফোন দিতেছি। হ্যালো নিলয়। স্যার বলেন। নিলয়, তুমি সবুজকে নিয়ে চলে আসো, একটা কাজ আছে। এখনই আসতে হবে? এখনই চলে আসো, সকালের নাস্তা আমাদের বাসায় করবে। ঠিক আছে স্যার। আমি আর চাচা হাঁটতে হাঁটতে চলে আসলাম বাসায়। দরজা খুলে ভেতরে ঢোকে সোজা উপরে চলে আসলাম। হঠাৎ কানে মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত ভেসে আসতে লাগলো। আমি দাঁড়িয়ে রইলাম। এমন সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেছে, শুধু শুনতেই মন চাচ্ছে। কিছুক্ষণ কোরআন তেলাওয়াত শোনার পর ল্যাপটপটা নিয়ে চলে আসলাম নিচে এসে দেখি নিলয় আর সবুজ চলে এসেছে। সবুজ, এ নাও ল্যাপটপ, এটা দিয়ে দেখো তো কাজ হবে কিনা, নাকি কম্পিউটার লাগবে? বস, এটা দিয়ে হবে, কিন্তু কম্পিউটার হলে আরও ভালো হয়। তাহলে সকালে নাস্তা করে একটা কম্পিউটার কিনতে যাবে আমার সাথে। ঠিক আছে বস। আচ্ছা, আমি এটা দিয়ে ট্রাই করতেছি, দেখি কতটুকু হয়। ঠিক আছে দেখো। সবুজ হ্যাকিং করতে লাগলো আর চাচা মাফিয়ার সব ডিটেলস দিচ্ছে। প্রায় 15 মিনিট চেষ্টার পর হ্যাকিং করতে পেরেছে। 35 কোটি টাকা অন্যায়ভাবে গরিবের কাছ থেকে মেরে খেয়েছে। বস, একটা পেন ড্রাইভ হলে ভালো হতো। আচ্ছা তুমি বসো, আমি দোকান থেকে নিয়ে আসতেছি। আপনার যেতে হবে না, আমি নিয়ে আসতেছি। এই নাও 5000 টাকা, ভালো পেন ড্রাইভ আনবে। ঠিক আছে বস। সবুজ চলে গেল। নিলয় মাফিয়া গ্রুপের ডান হাতকে আজ রাতে যে করে হোক মেরে বড় মেইন রাস্তার উপরে ঝুলিয়ে রেখে আসবে। আর পারলে আমাদের রেড গ্যাংয়ে আরও লোক বাড়াও। আচ্ছা ঠিক আছে বস। আর আপনি না বলেছেন আমাদের নাম্বার আর একটা কি জন্য দিবেন? আজ সন্ধ্যায় দেবো। আর যাকেই খুন করবে সবার গলায় একটা রকেট ঝুলিয়ে দিয়ে আসবে। রকেটের নাম থাকবে রেড গ্যাং। ঠিক আছে বস। আচ্ছা আচ্ছা, আপনার সাথে কি এই এলাকার চেয়ারম্যান বা মন্ত্রীর সাথে কোনো কন্ট্রাক্ট আছে? মন্ত্রীর সাথে নেই, কিন্তু চেয়ারম্যানের সাথে আছে। ভাবছিলাম টাকা তো আছে, তাদের সাথে কথা বলে যদি বস্তিটাকে একটু উন্নত করা যায়। ম্যাক, এই কাজ ভুলেও করো না। তুমি বস্তির উন্নতি করবে আর নাম কামাবে ওরা, এর চেয়ে ভালো হবে তুমি বস্তির সবার সাথে কথা বলো। তাহলে আজ বিকালের দিকে যাই। ঠিক আছে ম্যাক, তোমরা বসো, আমি খাবার নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে। চাচা খাবার আনতে চলে গেল। আমি আর নিলয় বসে বসে এইসব বিষয়ে কথা বলতেছি। বস, আমার জানা মতে আরও 2টা বস্তি আছে ওই রকম। এই এলাকায় আছে 2টা আর বাইরে আছে আরেকটা। আচ্ছা আগে যেটা দেখে এসেছি সেটা ঠিক করে তারপর অন্যটা ধরবো। আচ্ছা বস, আর কিছু অস্ত্র লাগবে। আমরা কোনো অস্ত্রর কাজ করবো না। অস্ত্র থাকবে শুধু ঘুমের ইনজেকশন। এগুলো আবার কিভাবে চালায়? প্রতিটা পিস্তলে সেট করা থাকবে। আমি তোমাকে দেখাচ্ছি কীভাবে চালাতে হয়। এই দেখো। বস, এটা তো আরও সহজে চালাতো। 150 পিস অর্ডার করেছি। 15 মিনিট অজ্ঞান হয়ে থাকবে, যার গায়ে লাগুক না কেন। এই তো সব চলে এসেছে। বস, 2টা আনছি, একটাতে ভাইরাস রাখবো আর একটাতে হ্যাকিংয়ের কিছু ডকুমেন্ট রাখবো। ভালো কাজ করেছো। সবুজ, নিলয়, ম্যাক, এ নাও খাবার।
খেয়ে এরপরে বসে কাজ করো। আচ্ছা চাচা, আপনিও আমাদের সাথে বসে পড়েন। বসবো, আগে সব কিছু নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। আমরা খাওয়া দাওয়া করে কাজ করতে লাগলাম। এমন সময় কলিং বেল বাজলো। আমি গিয়ে দরজা খুলে দেখি ডেলিভারি বয়। স্যার, এই নেন আপনার পার্সেল, আর এইখানে একটা সাইন করেন। আমি সাইন করে পার্সেলটা ভেতরে এনে খুললাম। সব কিছু ঠিকঠাক আছে। ম্যাক, এই বাক্সে কি আছে? চাচা, সিম কার্ড আর কয়েকশত লকেট। সবুজ, এ নাও, এটা তোমার সিম। আর নিলয়, এটা নাও তোমার। বস, এই সিমের টাকা ভরতে হবে না কি? না, আনলিমিটেড 50,000 মিনিট আছে 1 মাসের জন্য। শেষ না হলেও থাকবে। ও আচ্ছা। বস, আপনার নাম্বার জানবো কি করে? দেখো, সব নাম সেভ করা আছে। যাকে যাকে ফোন দিবে, যে যে আমার গ্যাংয়ে কাজ করে, সবার নাম আছে। দেখেছি। কাজ করতে করতে যখন যে দুপুর হয়ে গেল, খেয়াল নেই। নিলয়, সবুজ, এখন তোমরা বাসায় চলে যাও। আর বিকালবেলা চলে আসবে এইখানে। বস, আমারও আসতে হবে? না, তোমার আসতে হবে না। তুমি রাতে আসবে একসাথে সবাইকে নিয়ে। আচ্ছা ঠিক আছে বস। সবুজার নিয়ে নিলয় চলে গেল। আমি চলে আসলাম আমার রুমে। গোসল করে চাচার সাথে নামাজ পড়তে মসজিদে চলে আসলাম। নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে আমার রুমে চলে আসলাম। রুমে এসে শুয়েছি। কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। হঠাৎ কারো ডাকে ঘুম ভাঙলো। তাকে দেখি নিজুম দাঁড়িয়ে আছে। ভাইয়া, নামাজ পড়বেন না? পড়বো। কয়টা বাজে? আছরের আজান দিয়ে দিয়েছে। আব্বু চলে গেছে নামাজে। আপনার ঘরে ফ্যান চলতেছে দেখেই, তাই ঢুকে দেখি আপনিও ঘুমাচ্ছেন। আচ্ছা তুমি যাও, আমি ঘরে নামাজ আদায় করে নেবো। আচ্ছা ঠিক আছে। নিজুম চলে গেল। আমি উজু করে নামাজ পড়ে নিলাম। নামাজ শেষ করে মনোজাত ধোলাম। হে আল্লাহ, আমার আম্মু আব্বুকে সুস্থ রাখো। মামা মামি মামাতো বোন বাকি যারা আছে সবাইকে সুস্থ রাখো। আমিন। একটু পর চাচা আসলো। এসে দেখে আমি বসে আছি। ম্যাক, নামাজ পড়েছো? চাচা কখন যাবেন? এক্ষুনি যাব, চলো। চলেন। আমরা চলে আসলাম বস্তিতে। বস্তিতে আসতে না আসতে দেখি সব মানুষ একসাথে জমা হয়ে দাঁড়িয়ে আছে। পিছনে তাকে দেখে নীলও দাঁড়িয়ে আছে। চাচা, আপনার তো একটা মাইক ধরিয়ে দিয়ে বললো। নাও, তুমি বলো কি বলবে। আসসালামু আলাইকুম সকল বস্তিবাসী। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সবাই? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আমি একটা কারণে এখানে এসেছি। কারণটা হয়তো আপনারা জানেন না। কারণটা কি যদি বলতে? আমি চাচ্ছি আপনাদের সবাইকে এইখানে একটা বিল্ডিং বানিয়ে দেবো। আপনারা যদি বলেন তাহলে আমি কাল থেকে কাজ শুরু করব। কিন্তু অনেকে বিল্ডিং বানিয়ে আমাদের তাড়িয়ে দিতে চায়। যদি তুমিও আমাদের সাথে এমন করো? আমি কথা দিলাম আমি এমন করব না। আমি আপনাদের সুরক্ষার জন্য এটা করছি। এখন আপনারা কি বলেন? আচ্ছা ঠিক আছে, কাল থেকে কাজ শুরু করতে পারেন। আমরা এই জায়গাটায় বিল্ডিং বানাবো। আর এই পাশে আরেকটা, যাতে সবার জায়গা হয়। এইখানে একটা ফ্ল্যাটে 2টা পরিবার থাকতে হবে। এমন করে বানাবো। আমাদেরকেও সাহায্য করতে হবে। পারবেন তো? পারবো। আপনারা সবাই ওই পাশের ঘরগুলো কষ্ট করে এই পাশে এসে বানাবেন। 1 থেকে 2 মাসের ভিতরেই কাজ হয়ে যাবে। সবাই কাজে লেগে পড়লো। আমি চাচা নিলয় হেঁটে হেঁটে কথা বলতে বলতে আসতেছি। আমি পিছন থেকে কে যেন আমাকে ডাক দিল। আমি তাকে দেখি একদল মেয়ে মাদ্রাসার ছাত্রী হবে হয়তো। আমি আর চাচা তাদের সামনে যেতেই বললো, ভাইয়া, একটা হেল্প করতে পারবেন? বলো কি করতে হবে? ভাইয়া, আমরা এই পথে প্রতিদিন যাওয়ার সময় কিছু বকাটে ছেলে আমাদের পাশে কথা বলে, আবার মাদ্রাসার ওয়াশরুমের উপর। হয়েছে, আর বলতে হবে না, আমি বুঝে গেছি। কোন ছেলেগুলো দেখে দাও তো। ভাইয়া, ওই যে বসে আছে ওই ছেলেগুলো। ঠিক আছে, তোমরা এইখানে দাঁড়াও, আমি তাদের ব্যবস্থা করে আসতেছি। আমি নিলয়কে ফোন দিলাম। হ্যালো নিলয়। বস বলেন। এখন আমার পুরো গ্যাংকে নিয়ে বস্তির ওই পাশের রাস্তায় হাজির হও 10 মিনিটের মধ্যে। ঠিক আছে বস, আমাদের সব লোক বস্তির আশেপাশে থাকে। আমি এখনই সবাইকে ফোন দিতেছি। আমি ছেলেগুলোর কাছে যেতে না যেতেই আমার পুরো গ্যাং এসে হাজির। একসাথে এতগুলো মানুষ দেখে ছেলেগুলো ভয় পেয়ে গেল। কিরে, তোরা বলে মহিলা মাদ্রাসার দেওয়ালে উকি মারিস, আবার যাওয়ার সময় বাজে কথা বলিস? কে বলেছে? আমি মেয়েগুলোকে দেখিয়ে বললাম। ওই মেয়েগুলো বলছে। ছেলেগুলো ভয়ে চুপসে গেছে, কোনো কথা বলছে না। নিলয়, ওদের হাত পা ভেঙে ওদের বাড়ির দরজার সামনে রেখে আসবি। ঠিক আছে বস। ছেলেগুলো দৌড়ে এসে আমার পা ধরে কান্না করতে করতে বললো, ভাই আমাদের মাফ করে দেন প্লিজ, আমরা আর কখনো এমন বাজে কাজ করব না। সত্যি তো? সত্যি। একবার ভেবে দেখ, তোদেরও তো মা বোন আছে। ওদের যদি কেউ এই সব বলে তাহলে তোর কেমন লাগবে? ভাই আমাদের ভুল বুঝতে পারছি। আসলে ভাইয়া সারাদিন বসে থাকি, কাজ নেই, কি করব।
আমার হয়ে কাজ করবি? হুম ভাই, বলেন কি করতে হবে? নিলয়, ওদের নিয়ে যা, সব বুঝে দিবি, আর সিম কার্ড দিয়ে দিবি, সাথে 10,000 টাকাও দিয়ে দিবি। ঠিক আছে বস। আমি এগুলোর কাছে এসে বললাম, তোমাদের মাদ্রাসার প্রিন্সিপাল কি আছে এখনো? আছে। কেন, কি করবেন? চলো আমার সাথে। এই বলে মাদ্রাসার দিকে হাঁটা দিলাম। মাদ্রাসার ভেতরে গিয়ে বললাম, যাও তোমাদের প্রিন্সিপালকে বলো আসতে। আচ্ছা ঠিক আছে। একটু পর প্রিন্সিপাল আসলো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আপনি কে? আমি হচ্ছে একজন সাধারণ নাগরিক। আপনি তো এই মাদ্রাসা দিয়েছেন, মাদ্রাসার মেয়েদের কোনো খেয়াল রাখেন? কেন, কি হয়েছে? মাদ্রাসার ওয়াশরুমের উপর কিছু বকাটা ছেড়ে উঠতো, আপনি জানেন না? জানি। কি করব, এখানকার প্রশাসনদের বলেছিলাম, কিন্তু ওরা কিছুই করেনি। সেখানে আমি একটা মহিলা হয়ে কি করতে পারবো? আজ থেকে কিছু করতে হবে না। এই নেন আমার কার্ড, যখন কিছু হয় বা কিছু লাগবে আমাকে খবর দেবেন। আর কাল আমার একজন লোক এসে বাইরে সিসি ক্যামেরা লাগিয়ে দিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। এখন তাহলে যাই। এই বলে চলে আসলাম মাদ্রাসার ভেতর থেকে। এই যে মেয়েরা, এ নাও আমার কার্ড, রাখো, যদি কোনো সমস্যা হয় তাহলে ফোন দিবে। আচ্ছা ভাইয়া। আমি চলে আসলাম বাসায় এসে ল্যাপটপে কাজ করতে লাগলাম। এমন সময় নিজুম আসলো। ভাইয়া কি করতেছেন? কিছু না, কাজ করতেছি। কেন, কি হয়েছে? আপনি ভালো একটা কাজ করছেন। কখন কি করলাম আবার? ওই মাদ্রাসার ছাত্রীদের যে ছেলেগুলো ডিস্টার্ব করতো, ওইগুলো আমার বান্ধবী, আমাকে বলছে সব। ও আচ্ছা, খাইছো রাতে? খাইছি। আপনি খাবেন কখন? আমি আরো পরে খাবো। চাচা কোথায়? আব্বু আসতেছে। ওই তো আব্বু চলে এসেছে। কি রে মা, তুই এখানে? আব্বু, একা একা ভালো লাগে না, তাই ভাইয়ার সাথে গল্প করতে এসেছিলাম, কিন্তু ভাইয়াও কি কাজ নিয়ে ব্যস্ত। ও আচ্ছা। নিজুম, তোমার ফোন নেই? আছে, কিন্তু ইন্টারেস্ট নেই, তাই এসেছিলাম গল্প করতে। ও আচ্ছা, এই নাও এই ফোনটা, এই ফোন চালাও গিয়ে, আমি পরে নিয়ে দেবো নি। না থাক ভাইয়া, আমি বসে বসে আপনার কাজ দেখি। আচ্ছা দেখো, চাচা চলে গেছে নাকি? আসতেছে একটু পর। আমি বসে বসে কাজ করতে লাগলাম। গুনগুনি গজল গাইতে লাগলো নিজুম পালে একটু জোরেই গাও। গিয়ে না মানে ভাইয়া, ওই একটু আধটু গাই আর কি। ও আচ্ছা। ভাইয়া, আপনার ফোনে এটা কার ছবি? আমি ফোনের দিকে না তাকিয়ে বললাম, আমার হয়তো। কেন? কিন্তু এটা তো কোনো দিক দিয়েই তুমি না, এটা একটা মেয়ের ছবি। আমি তাকে দেখি নীলার ছবি। নিজুম, তোমাকে বলেছিলাম না যে আমাকে একটা মেয়ে বাজেভাবে ফাঁসিয়েছে? এটাই সেই মেয়ে, তাই না? এই ফোনটা ওর কাছে ছিল, কিছুদিন পরে আমি নিয়ে এসেছি। পিকটা কেটে দাও। আমি আগেই কেটে দিয়েছি। ভালো করেছো। আমি কাজ করতে লাগলাম আর নিজুমের সাথে টুকটাক কথা বলতে লাগলাম। কাজ শেষ করে দেখি নিজুম কি যেন মনোযোগ দিয়ে পড়তেছে। নিজুম, কি পড়তেছো? ভাইয়া তুমি গল্প লেখো? আমি গল্প লিখি। কেন, কি হয়েছে? এত সুন্দর করে সাজিয়ে গল্প লিখতে পারো? পারি। আচ্ছা নিচে চলো। চলো। আমরা দুজন নিচে চলে আসলাম। নিচে এসে খাওয়া দাওয়া করে চাচার সাথে কিছু কথা বলে আমি আমার রুমে চলে আসলাম। রুমে এসে ভিতরে ঢুকতে একটা আইডি থেকে রিকোয়েস্ট আসলো। আমি অ্যাকসেপ্ট করলাম। অ্যাকসেপ্ট করে ফোনে কোরআন তেলাওয়াত লাগিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে চাচার ডাকে ঘুম ভাঙলো। আমি আর চাচা নামাজ পড়ে চলে আসলাম বস্তিতে এসে দেখি যাদের কাজের কথা বলেছিলাম তারা এসে পড়ছে আর গাড়ি করে ইট এনে দিয়ে যাচ্ছে। আমি যেতেই বস্তিবাসী এসে বলল, তুমি আমাদের রবে, তোমার পাশে সবসময় আমরা আছি। এবার তোমাকে এই 50 ভর্তি এলাকার মন্ত্রী বানাবো আমরা। আমি আপনাদের রব না, রব হচ্ছে একজন, সে হচ্ছেন আল্লাহ। আর একজন মানুষকে আল্লাহর সাথে তুলনা দিতে হয় না। আমি আপনাদের বিপদে আপদে সবসময় আছি। এসব বলে আরও কিছুক্ষণ থেকে মিস্ত্রির সাথে কথা বলে চলে আসলাম বাসায় এসে খাওয়া দাওয়া করে টিভি চালাতেই চোখে পড়লো বড় করে লেখা, কাল রাতে মাফিয়া কিংয়ের ডান হাত তাকে কে যেন খুন করে মেন রাস্তায় ফেলে দিয়ে গেছে। আমি এই খবরটা শুনে ফোন দিলাম নিলয়কে। হ্যালো নিলয়। ভাই কাজ শেষ, আর আপনার অ্যাকাউন্টে দেখেন 10 কোটি টাকা চলে গেছে। এই টাকা হচ্ছে মাফিয়া কিং লিডারের ডান হাতের। আমাদের খুঁজে বেড়াচ্ছে মাফিয়া কিংয়ের দল। সাধারণভাবে চলাফেরা করবি যাতে কেউ না বোঝে, আর যাকেই মারবি তার গলায় আমাদের গ্যাংয়ের রকেট দিয়ে আসবি, আর বুকে লিখে আসবি দেশদ্রোহী। ঠিক আছে বস। এই বলে আমি ফোনটা কেটে দিলাম। ফোন কেটে শুয়ে আছি। আমার সময় নিজুম আসলো, বলল, ভাইয়া খাবার খাবেন না? খাবো, চাচাকে ডাক দাও। আব্বু নিচে বসে আছে আপনার জন্য। আচ্ছা যাও, আমি আসতেছি।
নিজম চলে গেল। আমি ফ্রেশ হয়ে নিচে চলে গেলাম। নিচে গিয়ে দেখি চাচা বসে আছে খাবার টেবিলে। আমিও গিয়ে বসে পড়লাম। খাওয়া দাওয়া করে চাচার সাথে কথা বলতেছি। ম্যাক, এবার মাফিয়া কিং লিডারকে ধরতে হবে। ও প্রতিদিন নাইট বারে যায়। শহরের দামি বার হচ্ছে উত্তরায়, প্রতি সোমবারে আসে। ঠিক আছে চাচা, কাল তো সোমবার, কাল না হয় মাফিয়া কিং লিডারের শেষ দিন। খুব সাবধানে করতে হবে, কারণ ওর চারপাশে মানুষের ঘেরাও থাকবে। চাচা এইসব নিয়ে চিন্তা করতে হবে না, কাল ওর শেষ দিন হবে। বসে বসে এইসব কথা বলতেছি চাচার সাথে। ভাইয়া, কাল কার শেষ দিন? এসব তুমি বুঝবে না নিজম। কেন বুঝবো না ভাইয়া? নিজুম, তুই তোর কাজ কর, আমাদের মাঝে কথা বলিস না। আচ্ছা আবু। আমি আমার রুমে চলে গেলাম। রুমে গিয়ে শুয়ে আছি। কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। ঘুম থেকে উঠে দেখি 3টা বেজে গেছে। আমি নিচে গিয়ে দেখি কতগুলো মেয়ে আর চাচা বসে আছে। এখানে নিজুমকে চেনা যাচ্ছে না, কারণ নিজুম সবসময় পর্দা করে থাকে আর ওরাও পর্দা করে এসেছে। চাচা, নিজুম কোথায়? নিজুম তো তোমার সামনেই, খুঁজে বের করো তো। আমি সবার দিকে তাকালাম। নিজুমের চোখ জোড়া পুরো বিড়ালের মতো। আমি আঙুল দিয়ে ইশারা করে বললাম, তুমি নিজুম? বাহ, তুমি হাজার মেয়ের সামনে থেকে আমার মেয়েকেও চিনে ফেলতে পারবে। ভাইয়া, আমাকে চিনলে কিভাবে? এটা বলা যাবে না, তাহলে তুমি অন্য কাউকে বলে দেবে। বলবো না, আমাকে বলো। পরে বলবো। এই বলে বাইরে বেরিয়ে পড়লাম। বাইরে এসে নিলয় আর সবুজকে ফোন দিলাম। হ্যালো। ভাই কিছু কি দরকার আছে? না, 3 রাস্তার মোড়ে আসো, আড্ডা দেবো। ঠিক আছে ভাই, আসতেছি সবুজকে নিয়ে। আচ্ছা আয়, আমি চলে আসলাম 3 রাস্তার মোড়ে চায়ের দোকানে। চাচা, 1 কাপ চা দেন তো। দিচ্ছি, বসো। আমি বসে বসে চা খেতে লাগলাম। দোকানদার আর আরেক লোক বলতেছে, ভাই ভালোই হয়েছে, আমাদের টাকাগুলো এখন আর কেউ নিতে পারবে না। শয়তানের হাত থেকে রক্ষা করেছে রেড গ্যাং। হ্যাঁ ভাই, ঠিকই বলছো, আমার থেকে 3 লক্ষ টাকা নিয়েছে। আমি এসব কথা শুনতেছি। আচ্ছা চাচা, আর কার কাছ থেকে টাকা নিয়েছে জানেন? জানি। কেন, কি করবেন এসব জেনে? না এমনি। একটু পর নিলয় আর সবুজ আসলো। চাচা, আমাদের 3 কাপ চা দেন তো। না, আমি চা খাবো না, এখন খেয়েছি। আর 1 কাপ খান। না, আর খাবো না। নিলয়, কাল এই শহরের সব থেকে দামি বাড়ি যাব। কাল মাফিয়া কিং নিজে আসবে। বস, কিছু নিয়ে যেতে হবে না। ইঞ্জেকশন নিয়ে যেতে হবে, যাতে তাকে খুব সহজে অজ্ঞান করে আমাদের ডেরায় নিয়ে যেতে পারি। ঠিক আছে বস। নিলয়, আমাকে বস বলার দরকার নেই, আমাকে ভাই বলেই ডাকলেই হবে। সবাইকে বলে দিবি আমাকে যেন ভাই বলেই ডাকে। ঠিক আছে ভাই। চাচা, আপনার দোকান থেকে টাকা নিয়েছে, আর যাদের থেকে টাকা নিয়েছে কাল আপনারা এই যে সামনে একটা বস্তি আছে ওইখানে চলে যাবেন। কাল আপনাদের টাকা আপনারা পেয়ে যাবেন। কে দিবে আমাদের এত টাকা? চাচা, রেড গ্যাং দিবে আপনাদের টাকা। আপনারা রেড গ্যাং এর পাশে থাকবেন। ঠিক আছে। এই বলে আমি নিলয় সবুজ উঠে হাঁটতে কথা বলতে লাগলাম। এমন সময় পেছন থেকে পুলিশের গাড়ির হর্ন আসতে লাগলো। আমরা পেছনে তাকে দেখে মন্ত্রী যাচ্ছে। আমরা সোজা হেঁটে চলে যেতে লাগলাম। এমন সময় একটা গাড়ির ভেতর থেকে কে যেন আমাকে ডাক দিল। আমি তাকে দেখে এলাকার মন্ত্রী। আমি গাড়ির সামনে যেতেই মন্ত্রী বলল, তুই তো সেই ছেলে যে সামনের বস্তি লোকদের বিল্ডিং বানিয়ে দিতেছ। স্যার, কেন, কি হয়েছে? গাড়িতে ওঠো। যা বলার এইখানেই বলেন, আমার সময় নেই। ছেলের গায়ে দেখি তেজ আছে, তোরা ছেলেটাকে নিয়ে আয় তো। ওরা আমাকে ধরার আগে ওদের উপরে অজ্ঞান করে ইঞ্জেকশন ছুটতে লাগলো। নিলয় আর সবুজ আমার কোমর থেকে গানটা বের করে সবার শরীরে ইঞ্জেকশন ঢুকে দিলাম। সব অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। এটা দেখে মন্ত্রী ভয় পেয়ে গাড়ি নিয়ে পালিয়ে গেল। আমরা ওইখান থেকে চলে আসলাম রাতে। টিভি চালাতেই খবরে আমার নাম। চাচা থেকে বলল, ম্যাক, আজ তুমি মন্ত্রীর মনেও ভয় ঢুকিয়ে দিলে। বা আর কেউ সাহস করবে না তোমার সাথে টক্কর দিতে। এভাবে এগিয়ে যাও, আমরা আছি তোমার সাথে। চাচা, আগামী শুক্রবারের মধ্যে একটা ফ্যাক্টরি বিক্রি করবে, এমন একটা ফ্যাক্টরি কিনতে চাই। আপনি একটু খোঁজ নিয়েন তো। ঠিক আছে, আমি খোঁজ নিয়ে দেখছি এমন কেউ ফ্যাক্টরি বিক্রি করবে কিনা। আমরা এইসব কথা বলতেছিলাম, আমার সময় নিজম ডাক দিল, আবু, ভাইয়া, খাবার রেডি করেছি, খেয়ে যান। আসতেছি মা। আমরা চলে গেলাম খাবার খাওয়ার জন্য। খাওয়া দাওয়া করে সবাই বসে 3 জন টিভি দেখতে লাগলাম। রাত প্রায় 12টার কাছাকাছি। চাচা, ঘুমাবেন কখন? তুমি যাও, আমরা এই ছবিটা দেখে ঘুমাবো। ঠিক আছে চাচা। আমি আমার রুমে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে বুকে ভারী কিছু অনুভব করলাম। চোখ খুলে দেখি নিজম আমার বুকে মাথা রেখে বসে আছে চেয়ারে। নিজম, এটা কি করতেছো? ভাইয়া, আপনাকে এত ডাকাডাকি করলাম, উঠছে না দেখে কান পেতে শুনলাম যে আপনি হার্টবিটের থেকে আওয়াজ হয় কিনা। ও আচ্ছা, তুমি যাও, আমার জন্য খাবার রেডি করো। আজকে একটা কাজ আছে, রাতে ফিরবো। কি কাজ ভাইয়া? মাদ্রাসার সাথে যে বস্তিটা আছে ওইখানে বিল্ডিং তৈরি করতেছি বস্তিবাসীর জন্য। এত টাকা কোথা থেকে পেলে? এটা পরে বলবো, এখন যাও।
আচ্ছা বাবা, যাচ্ছি। এমন করতেছেন কেন? নিজুম চলে গেল। আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে চলে আসলাম। নিচে এসে দেখি নিজুম একা বসে আছে খাবার টেবিলে। নিজুম, চাচা কোথায়? আপু তো এখন বের হয়েছে বস্তির দিকে, বলছে আপনাকে যাওয়ার জন্য। আচ্ছা যাচ্ছি। আমি খাওয়া দাওয়া করে চলে আসলাম বস্তিতে। এসে দেখি বিল্ডিং এর কাজ অনেক দূর এগিয়েছে। চাচা, আপনি কি এইখানেই থাকবেন? আমি আছি এইখানে, তুমি যাও। আমি রাস্তায় এসে দেখি অনেক লোক এসে পড়ছে। আমি যেতে একজন বলল, ভাই আমাদের টাকা দেবে কখন? আপনাদের টাকা এখনই দেওয়া হবে, সবাই লাইনে দাঁড়ান। সবাই সবার টাকা নিতে চলে গেল। আমি নিলয় আর সবুজকে নিয়ে চলে আসলাম বারে। এসে দেখি অনেক লোকের মধ্যে মাফিয়া লিডার কে কীভাবে চিনবো সেটাই ভাবতেছি। হঠাৎ মনে হলো চাচা তো মাফিয়ার হয়ে কাজ করতেছিলেন। চাচা হয়তো দেখছে তাকে। দিলাম চাচাকে ফোন। চাচা, মাফিয়ার ফেসটা কি আপনি কখনো দেখেছেন? লিডারের 2 গালে দেখবে কাটার চিহ্ন, আর ডান গালে দেখবে অনেকগুলো আংটি। ঠিক আছে চাচা, এতটুকুতেই হবে। হঠাৎ পিছন থেকে কে যেন আমাকে ধাক্কা দিল। আমি পিছনে দেখি মাফিয়ার লিডার। সরি ভাই, দেখতে পারিনি। ইটস ওকে। আমি নিলয় আর সবুজকে ইশারা করে দেখে দিলাম। আমি তো তাকে দেখে মনে হচ্ছে ও একটা বলদ মনে হয়। আমি মাফিয়ার লিডারের পিছু করতে লাগলাম। মাফিয়ার লিডার বার থেকে বেরিয়ে পার্কিং লটে যেতে লাগলো। আমি যেতে লাগলাম তার পিছু পিছু। এই যে ভাই, আপনার কাছে কি ম্যাচ হবে? সিগারেটটা ধরতাম। এই নাও। আমি সিগারেটটা ধরিয়ে মুখের ভেতরে যত জায়গা আছে পুরো জায়গা দুয়ার ভরে দিলাম। যেই মাফিয়া লিডার সামনে ফিরল, আমি তার মুখে ধোঁয়াগুলো ছুড়ে মারলাম। এতে সে কিছুই দেখতে পারছে না। পিছন থেকে নীল ইঞ্জেকশন ঢুকে দিল মাফিয়া লিডারের পিঠে। সাথে সাথে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লো। নীল আর সবুজ মাফিয়া লিডারকে ধরে গাড়িতে উঠালো। আমি উঠে পড়লাম গাড়িতে। যেতে যেতে মাফিয়া লিডারের হাত বেঁধে ফেললাম, কারণ আমাদের ডেরায় যেতে 30 মিনিটের মতো সময় লাগবে। অর্ধেক রাস্তা আসতেই লিডারের জ্ঞান ফিরল। আমাকে দেখে বলল, কিরে তুই কে আর আমাকে এইভাবে বেঁধে রেখেছিস কেন? আমার পরিচয় জানলে তুই এখনই এইখানে মুতে দিবি। আগে দেখ তুই বাঁচতে পারিস কিনা। মাফিয়া লিডার হাসতে হাসতে বলল, একবার পেছনে তাকিয়ে দেখ কে আসতেছে। আমি পেছনে তাকে দেখি 25 থেকে 50টা গাড়ি আমাদের পেছনে ধাওয়া করতেছে। নিলয়, যত দ্রুত পারো আমাদের ডেরায় যাও। আর সবুজ, তুই সবাইকে ফোন দিয়ে বলে দে প্রস্তুত থাকতে। ঠিক আছে ভাই, আমি সবাইকে বলে দিতেছি। শোন, আজ তোর কবর হবে বলে রাখলাম। আমার পরিচয় শুনতে চাস? আমি কে? বল দেখি তুই কে। আমি হচ্ছে রেড গ্যাংয়ের লিডার। তোর ডান হাতকে আমি গত রাতে খুন করে মেইন রাস্তায় ফেলে দিয়ে আসছি। ও, তুই তাহলে সেই রেড গ্যাংয়ের লিডার। আজ তোর একদিন আর আমার ততদিন লাগে। আমার একদিন হলেই হবে। এই বলে মাফিয়া লিডারের মুখে দিলাম দূরে খুশি। নাক ফেটে রক্ত পড়তেছে। ততক্ষণে আমরা চলে আসলাম আমাদের ডেরায়। ডেরায় আসতে আমার লোকগুলো খুশি মারতেছে। মাফিয়ার লোকেরা আমাদের সাথে না পেরে যে যেদিকে পারে ওইদিকে দৌড়াতে লাগলো। কিন্তু আমার লোকেরা মাফিয়ার সব লোকদের গুলি করে অজ্ঞান বানিয়ে দিয়েছে। আমরা সবাই ধরাধরি করে মাফিয়ার সব লোকদের নিয়ে আসলাম আমাদের ডেরায়। সবাইকে বেঁধে রাখলাম। প্রায় 10 মিনিট পর তাদের জ্ঞান ফিরতেই তারা চেঁচামেচি করতে লাগলো, কিন্তু তাদের আওয়াজ মাটির নিচ থেকে উপরে যাচ্ছে না। মাফিয়ার লিডারকে বললাম, দেখলি আমার একদিন যথেষ্ট, বেশি দিন লাগে না তোর মতো। এখনো তো আমার কাজ শেষ হয় নাই। আমি যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি ততক্ষণ তোর উপর হামলা হতেই থাকবে। আচ্ছা দেখা যাবে। এ বলে মাফিয়া লিডারের পায়ে দিলাম তার কাটা ঢুকে। মাফিয়া লিডার চিৎকার করতে লাগলো আর বলল, রেড গ্যাং এখনো তোর হাতে সময় আছে, আমাকে ছেড়ে দে, না হলে কি করবি তুই? এ বলে মরিচের ফাঁকি দিলাম পায়ে লাগিয়ে। মাফিয়া লিডার নাড়াচাড়া করতে পারছে না। রেড গ্যাং প্লিজ আমাকে ছেড়ে দে, আমি এই দেশ ছেড়ে চলে যাব অনেক দূরে। তোর যত ব্যাংক অ্যাকাউন্ট আছে নাম্বারের পাসওয়ার্ড দে। আমার কাছে একটা টাকাও নেই, সব টাকা হ্যাক করে কে যেন নিয়ে গেছে। তোর যত টাকা আছে সব নিয়ে গেছি। আমি জানি তোর আরো অ্যাকাউন্ট আছে। আমার আর কোনো অ্যাকাউন্ট নেই। আমি গুঁড়া মরুজ আবার মাফিয়া লিডারের পায়ে মাখিয়ে দিলাম। মাফিয়া লিডার আস্তে আস্তে সব বলতে লাগলো। ভাই ওদের কি করব? ওদের সাথে আমি কথা বলতেছি, তুই এর ব্যবস্থা কর। ঠিক আছে ভাই। আমি মাফিয়ার লোকদের কাছে চলে আসলাম। বললাম, কিরে তোরা কি তোদের লিডারের মতো অবস্থা করো, নাকি তোরা পাল্টে আমার গ্যাংয়ে জয়েন করবি? ভাই আমরা তো পেটের দায়ে আমাদের লিডারের সাথে থাকি, কিন্তু আর থাকবো না। আমরা আপনার হয়ে কাজ করতে চাই। আচ্ছা ঠিক আছে। আর শোন, যদি আমার গ্যাংয়ের সাথে কখনো বিশ্বাসঘাতকতা করিস তাহলে এই কুত্তার বাচ্চার মতো তার অবস্থা হবে এর চেয়ে ভয়াবহ। নিলয়, ওদের ছেড়ে দাও। আর তোমরা সবাই সবার বাসায় যাও, কাল আবার এই জায়গায় আসবে। ভাই ওরে কি করব? এই কুত্তার বাচ্চাটাকে মেরে আমার গ্যাংয়ের রকেট বুকে ঝুলিয়ে দিবি আর বুকে লিখে দিবি, আজ থেকে মাফিয়ার যত লিডার হচ্ছে রেড গ্যাং, আর ওকে মেরে মেইন রাস্তায় ফেলে দিয়ে আসবি। ঠিক আছে ভাই। এই বলে চলে আসলাম বাসায়। বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিলাম। এমন সময় নিজম আসলো, বলল, ভাইয়া আপনি না বলছেন রাতে আসবেন? কাজ শেষ তাই চলে এসেছি। চাচা কোথায়? আব্বু তো একটু আগে আবার বেরিয়ে গেছে। ও আচ্ছা, খাবার রান্না করছো?
চলেন নিচে। চলো। আমরা দুজন চলে আসলাম নিচে। নিচে এসে দেখি চাচা বসে বসে টিভি দেখতেছে। চাচা আপনি বলে বাইরে গিয়েছিলেন? মাত্র আসলাম। খাওয়া দাওয়া করছেন? তুমি খাওয়া দাওয়া করে আসো, পরে গল্প করব। ঠিক আছে। এই বলে চলে আসলাম খাবার টেবিলে। নিজম খাবার বেড়ে দিতে লাগলো। আমি খাওয়া দাওয়া করে চাচার সাথে গিয়ে বসলাম। চাচা বলল, ম্যাক 2টা কোম্পানি বিক্রি করবে, এখন কি 2টাই কিনবো নাকি একটা? চাচা 2টাই কিনবো। আপনি ওদের সাথে কথা বলেন, আর কাল বলবেন সব কাগজপত্র নিয়ে আসতে। ঠিক আছে, আমি বলে দিব, কাল সব কাগজপত্র নিয়ে চলে আসবে ওরা। আমি চাচার সাথে কিছুক্ষণ গল্প করে চলে আসলাম রুমে। শুয়ে শুয়ে ফোন টিপতেছি। কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। রাতে নিজমের ডাকে ঘুম হলো। ভাইয়া উঠো, রাত হয়েছে অনেক, খাবে না? আমি উঠে দেখি নিজম বসে আছে। নিজম কটা বাজে? রাত 11টা বাজে। খাবেন কখন? তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসতেছি। ঠিক আছে। আমি ফ্রেশ হয়ে চলে আসলাম নিচে। নিচে এসে দেখি চাচা টিভি দেখতেছে। খাওয়া দাওয়া করে বসে আছি। চাচা আমি রুমে চলে যাই, আজ ঘুম পাচ্ছে অনেক। আচ্ছা তুমি যাও। আমি আমার রুমে এসে বসে আছি। আমার কথা অনেক মনে পড়তেছে। আমার পুরনো সিমটা ফোনে ঢোকাতেই হাজার হাজার মেসেজ, কল আর অনেক কিছু আসতে লাগলো। আমি তাকে দেখি সব থেকে বেশি আম্মুর ফোন কল। আমি আম্মুকে আবার নতুন সিম দিয়ে ফোন দিলাম। আম্মু রিসিভ করে হ্যালো বলতেছে। না আমি কি বলবো, কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না। আজ 3 মাস পর আম্মুর গলার স্বর শুনলাম। আবার গেটে বসে আম্মুকে ডাক দিয়েই দিলাম। মেঘ, তুই কেমন আছিস বাবা? আম্মু আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি। প্লিজ বাবা ফিরে আয় আবার আমার কোলে। আম্মু যতদিন পর্যন্ত সত্যি কথা না বের হবে ততদিন আমি কারোর সামনে যাব না। এই বলে আমি ফোন কেটে দিলাম। চোখ বন্ধ করে শুয়ে আছি। হঠাৎ করে নরম হাতের ছোঁয়া পেয়ে চোখ খুলে দেখি নিজুম বসে আছে। নিজুম তুমি এত রাতে? কি হয়েছে আপনার? আজকে চলে আসলেন কেন? ভালো লাগছে না তাই চলে আসছি। যাও তুমি তোমার রুমে পড়ে, চাচা না হয় আমার উপর রাগ করবে। আমি আব্বুকে বলেই এসেছি, কিছু হবে না। ও আচ্ছা। আমি চোখ বন্ধ করে শুয়ে আছি। নিজুম বলল, আপনি চোখ বন্ধ করে থাকেন, আমি আপনার মাথায় হাত বুলিয়ে দিতেছি। আচ্ছা ঠিক আছে। নিজুম আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। সকালে চাচার ডাকে ঘুম ভাঙলো। ম্যাক ওঠো, নামাজ পড়তে যাবে না? যাবো চাচা, আপনি বসেন, আমি ফ্রেশ হয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে, যাও। আমি ফ্রেশ হয়ে চাচার সাথে নামাজ পড়তে লাগলাম। নামাজ পড়ে বস্তিতে আসার পর একজন লোক আরেকজন লোককে বলতে লাগলো, ভাই জানেন, রেড গ্যাং আসার পর থেকে এই এলাকা আগের থেকে অনেক পাল্টে গেছে, সন্ত্রাস মুক্ত হয়েছে। আগের যে মাফিয়া ছিল ওনাকে রেড গ্যাং এর লোকেরা মেরে রাস্তায় ঝুলিয়ে রেখেছে। হ্যাঁ ভাই, ঠিকই বলছেন। আমাদের পাওনা টাকা ও আমরা পেয়ে গেছি। এখন যদি ভাগ্য হয় রেড গ্যাংয়ের লিডারকে দেখার, তাহলে আমার জীবনটা সার্থক হবে। দেখেছো ম্যাক, তুমি এই 3-4 মাসে পুরো এলাকাটাই বদলে দিয়েছো। চাচা বসতে অনেক কাজ শেষ হয়ে গেছে। 15তলা বিল্ডিং হয়েছে। 4টা 1200 জনের জায়গা রয়েছে। আরও 300 জনের জন্য ছোট একটা বিল্ডিং বানিয়ে দিলাম। সবাই খুশি। এইভাবে কেটে গেল আরও একটা বছর। এই একটা বছরে পুরো এলাকার মানুষের মুখে মুখে শুধু রেড গ্যাংয়ের নাম। আজ শহরে টপ বিজনেসম্যান। সকালে বসে চা খাচ্ছি সবসময়। এমন সময় চাচা আসলো, বলল, ম্যাক তোমার সাথে কিছু কথা ছিল। জি চাচা বলেন। আমি জানি ম্যাক তুমি নিজুমকে পছন্দ করো, আর নিজুমও তোমাকে পছন্দ করে। আমি চাচ্ছিলাম নিজুমের সাথে তোমার বিয়েটা দিয়ে দিতে। চাচা আমি এখন বিয়ে করতে চাই না, আরও কয়েকটা বছর যাক, এরপর বিয়ে করব। আচ্ছা ঠিক আছে, কথা দাও নিজুমকে সুখে রাখবে। চাচা আমি নিজুমকে এখন যেমন রাখি বিয়ের পরও তেমনই রাখবো, কষ্ট দেবো না কখনো। আচ্ছা চাচা একটু পর কথা বলতেছি, একটা ফোন এসেছে। হ্যাঁ স্যার। মেঘ সাহেব, আপনার অফিসের সব কিছুই ভালো, আমার খুব ভালো লেগেছে। 45 লক্ষ টাকার কাপড় কিনতে চাই। আচ্ছা ঠিক আছে, কাল আপনি আমার অফিসে চলে আসেন, ওইখানে সব কথা হবে। ঠিক আছে। আমি ফোনটা রেখে দিলাম। এমন সময় একটা অচেনা নাম্বার থেকে ফোন আসলো। আমি রিসিভ করতে ওই পাশ থেকে মেয়ে কণ্ঠে বলে উঠলো, মেঘ ভাইয়া। আমি কর্ণটা শুনে চেলে ফেলেছি, এটা নিলাম। আমি সাথে সাথে ফোনটা কেটে দিলাম। যে আমাকে মিথ্যা অপবাদে বাড়ি ছাড়া করছে, মা বাবার কোল থেকে ছাড়া করছে, তার সাথে কোনো কথা নেই, এসব ভাবতেছি। আমার সময় নিজম আসলো। কি করো? এই তো বসে আছি, তুমি কখন আসলে? এই তো মাত্র আসলাম। খাইছো? না খাই নাই, এখন তুমি এসেছো, এখন খাবো। আচ্ছা চলো। আমরা চলে আসলাম নিচে, খাওয়া দাওয়া করে বসে আছি। নিজুম আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি টিভি দেখতেছি। আমার সময় চাচা আসলো উপর থেকে। নিজুম আমার মাথা থেকে হাত সরিয়ে নিল। নিঝুম আমি একটু বাজার থেকে আসতেছি। ঠিক আছে আপু। চাচা চলে গেল। নিজুম আবার আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। নিজুম বিয়ের আগে কি আমি তোমার মুখ দেখতে পারবো না?
না, বিয়ের আগে আমার মুখ দেখতে পারবে না। আচ্ছা ঠিক আছে, ভালো করে চুলগুলো টেনে দাও। আচ্ছা ঠিক আছে। আর চুল কাটো না কেন? বিকেলে গিয়ে চুল একেবারে ছোট করে আসবে। ঠিক আছে আমার পাখিটা। এই পাখি আবার কোন মেয়ের নাম? আর আমি তোমাকে বলতেছি। ও, নিঝুম আমি আসতেছি, তুমি বসো। কোথায় যাচ্ছ? তোমার জন্য একটা গিফট আনছি। কি গিফট? আমি চলে আসলাম আমার রুমে এসে প্যাকেটটা নিয়ে নিঝুমের হাতে দিয়ে দিলাম। এই নাও তোমার গিফট এটা। কি আছে এটার ভিতরে? খুলেই দেখো কি আছে। নিঝুম প্যাকেট খুলে আমার দিকে তাকিয়ে আছে, কারণ প্যাকেটের ভেতর দুটো কালো বোরকা আর হিজাব আছে। তোমাকে বলছে কে এইসব আনতে? কেন ভালো না বোরকাগুলো? ভালো, কিন্তু আমার তো আরো 6টা বোরখা আছে। আচ্ছা তো কি হয়েছে, এগুলো পরবা? ঠিক আছে, একটা কথা রাখার। বলো। আমি যে মাদ্রাসা চালাই, ওই মাদ্রাসায় 300 পিস বোরখা কিনে দিতে পারবা? পারবো, কিন্তু সাইজ তো আমি জানি না কার কেমন। কবে কিনতে যাবা? তুমি যখন বলবা তখনই যাব। কাল সন্ধ্যায় যাব। ঠিক আছে। আমরা দুজন বসে বসে টিভি দেখতে লাগলাম। একটু পর চাচা আসলো, বললো, ম্যাক, তোমার সাথে একজন দেখা করতে এসেছে। কে চাচা? ভিতরে আসুন। ভেতরে আসতে দেখি আমার আম্মু দাঁড়িয়ে আছে। আমি আম্মুর কাছে গিয়ে বললাম, আম্মু তুমি এখানে কেন? বাবা, তোর খোঁজ করেছি অনেক, কিন্তু পাই নাই। তোর মামা আর মামি সব কিছু নিয়ে গেছে আমাদের কাছ থেকে। এইটা শুনে তোর বাবার বুকের ব্যথা উঠেছে, তাই হাসপাতালে নিয়ে এসেছিলাম, কিন্তু টাকার কারণে চিকিৎসা করাতে পারি নাই। আম্মু, আব্বু কোথায়? তোর আব্বু সামনের একটা হাসপাতালে আছে, নিঝুম হাসপাতাল, ওইখানেই ভর্তি করিয়েছি। আম্মু চলো আমার সাথে। কোথায় যাব এখন? আব্বুর কাছে যাব। তোর আব্বু সুস্থ আছে এখন। এইখানে আসার পর তোর ছবি দেখে আমি চিনতে পেরেছি, এটা আমার ছেলে। তুই এত বড় হয়ে গিয়েছিস। নিঝুম, এটা হচ্ছে আমার আম্মু। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম সালাম। মেয়ে, এটা কি তোর বউ? এখনো বিয়ে হয় নাই, আরো কয়েক বছর পর করব বিয়ে। তোর যা ইচ্ছে, আমি আর তোকে বাধা দিব না। আম্মু আব্বু তো এখন আমাকে বিশ্বাস করবে না। আমি তোমাকে একটা বাড়ি দিয়ে খেয়ে দেবো, ওই বাসায় তুমি থাকবে। ওই বাসায় থাকবে কেন? এই বাসা কি ছোট হয়ে গেছে নাকি? এই বাসায় থাকতে পারবে। কিন্তু কোনো কিন্তু নাই। আম্মু চলেন, আব্বুকে নিয়ে আসবো এই বাসায়। আচ্ছা চলো। আমরা চলে আসলাম হাসপাতালে। এসে থেকে আব্বু ঘুম থেকে উঠে বসে আছে। আমি কেবিনের ভেতরে গেলাম না, কারণ আব্বু আমাকে দেখতে পারবে না। আম্মু আর নিঝুম আব্বুকে নিয়ে গাড়িতে বসলো। আমি ডাক্তারের সাথে কথা বলে কিছু ওষুধ নিয়ে আসলাম। আব্বু বলল, কি গো, আমরা কোথায় যাচ্ছি? তোমার পাশে যে মেয়েটা বসে আছে, আমরা ওর বাসায় থাকবো আজ থেকে। মা, তোমার নাম কি? আঙ্কেল, আমার নাম নিঝুম। ও, খুব সুন্দর নাম। তোমার আব্বু কি কাজ করে? আমার আব্বু কিছু করে না, চাকরি থেকে রিটায়ার নিয়েছে। ও। আমি ড্রাইভ করে বাসায় চলে আসলাম। বাসায় আসতে আম্মু আর নিঝুম আব্বুকে নিয়ে ঘরে চলে গেল। আমি ও ঘরে চলে গেলাম। চাচা, ওই ওষুধগুলো নিয়ে যান আপনি। কেন ম্যাক, তুমি যাও। চাচা, আপনি তো সব ঘটনাই জানেন। এখন যদি আমি চাই তাহলে আব্বু এই বাড়ি থেকে চলে যাবে। আচ্ছা ঠিক আছে, ওষুধগুলো দাও আমার কাছে। এই নেন, ওষুধগুলো দিয়ে দিলাম। চাচা চলে গেল। আমি নিচে বসে আছি। নিঝুম এসে বলল, মেঘ, ছাদে কবুতর আছে, কবুতরের বাচ্চা জবাই করে আনো, আর বাজার থেকে কিছু ফল নিয়ে আসো। আচ্ছা যাচ্ছি। আর শোনো, আব্বুকে ঘর থেকে বেরোতে দেবে না। আচ্ছা ঠিক আছে, এখন যাও। আমি বাজারে চলে আসলাম, কিছু ফল আর মাংস নিয়ে চলে আসলাম বাসায়। নিঝুম, নিঝুম, বলো। এই নাও, এখানে মাংস আছে আর আব্বুর জন্য ফল। আমি ঘরে গিয়ে ফ্রেশ হয়ে আসতেছি। আচ্ছা যাও। আমি ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। নিচে এসে দেখি আম্মু আর নিঝুম রান্না করতেছে। আম্মু, আব্বুর কাছে কে আছে? তোর শ্বশুর কথা বলতেছে। ও আচ্ছা। আম্মু, কাল আমি বাড়িতে যাব। আর গ্রামে গিয়ে কি করবি? আব্বুর জায়গায় আব্বুকে ফিরে দেবো। নিঝুম, তুমি যাবে নাকি? না, আমি গেলে আব্বুকে রান্না করে খাওয়াবে কে? তাও তো কথা। আচ্ছা, তোমাকে পরে একদিন নিয়ে যাব। আচ্ছা। আমি বাইরে এসে নিলয়কে ফোন দিলাম। হ্যালো নিলয়। ভাই বলেন। কাল একটা হেলিকপ্টার রেডি করে রাখবি, গ্রামে যাব। ঠিক আছে ভাই, আর কিছু লাগবে? না, আর কিছু লাগবে না। আর হ্যাঁ, এই মাস থেকে সবাইকে বলে দিবি 3 তারিখে টাকা নিয়ে যেতে। ঠিক আছে ভাই। ভাই, একটা কথা ছিল। বলো।
ভাই বাসা থেকে আমাদের বিয়ে ঠিক করেছে, যদি কিছু টাকা বাড়িয়ে দিতেন। আচ্ছা নিয়ে যেও। ভাই সামনের মাসে 7 তারিখ বিয়ে আমাদের, আপনার দাওয়াত রইল। আচ্ছা ঠিক আছে, যাবনি। যেটা বলেছি সেটা মনে থাকে যেন। ঠিক আছে ভাই, মনে থাকবে। আমি চাচার দোকানে চলে আসলাম চা খেতে। চাচা কেমন আছেন? ভালো আছি বাবা, তুই কেমন আছো? আমিও ভালো আছি, চা দেন তো। এই নাও বাবা। আমি চা খেতে লাগলাম আর চাচার সাথে কথা বলতেছি। চাচা বলল, বাবা তোমার সাথে যে আরও 2জন ছেলে ছিল ওরা আসেনি? না চাচা, কেন? সবুজ নাম যে, তাকে আমার খুব পছন্দ হয়েছে। আমার মেয়েটা যদি ওর সাথে বিয়ে দিতে পারতাম। আচ্ছা চাচা, আমি ওর পরিবারের সাথে কথা বলে জানাবো। ঠিক আছে। আমার মেয়ে এবার মাদ্রাসা কোরআন হাফেজ হয়েছে, এখন একটা মাদ্রাসা শিক্ষকতা করে। সবুজের সাথে কথা বলবেন? না বাবা, তুমি বইলে দেখো কি বলে। ঠিক আছে। আমি আর কিছু না বলে চলে আসলাম বাসায়। বাসায় এসে সবুজকে ফোন দিলাম। হ্যালো সবুজ, ভাই বলেন। একটু আসতে পারবি? জি ভাই, কখন আসতে হবে বলেন। এখন আসতে পারলে এখনই চলে আয়, সমস্যা নাই। আচ্ছা আসতেছি। কিছুক্ষণ পর সবুজ আসলো। সবুজ কেমন আছো? ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। এখন আসল কথা আসে যাক। আমি তোমার জন্য একটা মেয়ে দেখেছি। মেয়েটা কোরআনে হাফেজ, এখন একটা মাদ্রাসার শিক্ষকতা করতেছে। ভাই আম্মু আব্বুর সাথে কথা না বলে কিভাবে জানাবো আপনাকে? কারণ আমার আম্মু আব্বুকে সুখে রাখতে পারলেই চলবে। আচ্ছা চলো, আজ তোমাদের বাসায় যাব। সত্যি যাবেন ভাই? যাবো। কেন, বিশ্বাস হচ্ছে না তোমার? না, কারণ এর আগে আমি আপনাকে কতবার বলছি আমাদের বাসায় যেতে, আপনি যাননি। চলো, আমরা চলে আসলাম সবুজদের বাসায়। সবুজের আম্মু আব্বু আমাকে দেখে বললো, আরে মেঘ, তুমি এখানে? আন্টি আমি এইখানে আপনাদের সাথে কিছু কথা বলতে এসেছি। বলো। আন্টি, সবুজের জন্য একটা মেয়ে দেখেছি। মেয়েটা মাদ্রাসায় পড়ে, এখন শিক্ষকতা করতেছে। যদি আপনাদের পছন্দ হয় তাহলে এই বারে বউ করে আনবেন। মেঘ, তোমার উপর আমার ভরসা আছে, তুমি সবুজের জন্য খারাপ মেয়ে দেখবে না। তাহলে কালকের পরের দিন যাবেন? আচ্ছা ঠিক আছে। আমি কাল একটু বাড়িতে যাব, তাই বলছি কালকের পরের দিন যেতে। এই নাও মিষ্টি খাও। না আন্টি, এখন এইসব কিছু খাবো না, বাসা থেকে খেয়ে বের হয়েছি। তা বললে তো হবে না, কারণ আজ তুমি আমাদের বাসায় প্রথম এসেছো, একটা মিষ্টি খেতেই হবে। আমি একটা মিষ্টি খেয়ে চলে আসলাম বাসায়। বাসায় এসে দেখি আম্মু আব্বু নিঝুম বসে কথা বলছে। আমি গাড়ি থেকে একটা ক্যাপ আর মাস্ক পরে সোজা উপরে চলে আসলাম। উপরে এসে ফরিজয় নিঝুমকে ফোন দিলাম। হ্যালো নিঝুম, একটু আসো তো রুমে। আসতেছি আব্বুকে খাবার দিয়ে। আচ্ছা আসো। একটু পর নিঝুম আসলো। কি হয়েছে, ডাকছো কেন? তুমি যে মাদ্রাসায় শিক্ষকতা করো, ওই মাদ্রাসায় কি তোমার বয়সের কোনো মেয়ে আছে? 2জন আছে। কেন, কি হয়েছে? একজনের বিয়ের কথা হবে। আমার সাথে মজা করতেছো তাই না? তোমার সাথে মজা করবো কেন? সবুজকে তো দেখেছো, ওর বিয়ের কথা হবে। ও আচ্ছা, তো আমাকে বিয়ে কবে করবে? বলছি তো, আরো 2 থেকে 3 বছর পর। এখন করলে কি হয়? আমার উপর যে মিথ্যা অপবাদ জড়িয়ে আছে ওইটা সমাধান করে নেই, তারপর বিয়ে করব। আমি নিচে গেলাম। নিঝুম যেই চলে যেতে লাগলো, আমি তার ডান হাতটা ধরে টান দিয়ে আমার বুকের সাথে চেপে ধরলাম। বুকের ভেতরে কেমন যেন ঝড় বয়ে গেল। মেয়ে ছাড়ো বলছি। আর একটু জোরে ধরে থাকি না? না, আর একটুও ছাড়ো না। আমি নিঝুমকে ছেড়ে দিলাম। নিঝুম চলে গেল। আমি বসে বসে ল্যাপটপে কাজ করতে লাগলাম। হঠাৎ কারো আসার শব্দ পেয়ে উল্টো দিকে ঘুরে বসলাম। আব্বু আর চাচার কণ্ঠ শোনা যাচ্ছে। হঠাৎ কিছু আমাকে ডাক দিল। আমি পেছনে ফিরতেই দেখি আব্বু আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। আব্বু বলল, মেঘ তুই এখানে? আসলে আব্বু, আগে যদি জানতাম তুই এই বাড়িতে আছিস তাহলে কখনোই আসতাম না এই বাড়িতে। আব্বু প্লিজ যাইয়েন না। আমি আমার মুখ কখনো আপনাদের দেখাবো না। আমি চলে যাচ্ছি। ম্যাক তুমি দাঁড়াও। বেয়াই সাহেব, আপনি ম্যাককে ভুল বুঝতেছেন। ম্যাক কিছুই করেনি। যেই দিন তুই তোর উপর থেকে মিথ্যা অপবাদ ছড়িয়ে প্রমাণ করতে পারবি সেই দিন আমার সামনে আসবি। ঠিক আছে আব্বু, তবু আপনি যাইয়েন না এই বাড়ি থেকে। আচ্ছা ঠিক আছে। আমি চলে আসলাম নিচে। নিজুম একটা ব্যাগ, কিছু কাপড় গুছিয়ে দাও তো। কেন, কোথায় যাবে? গ্রামে যাব। আচ্ছা দিতেছি, তুমি বসো। নিজুম চলে গেল। আমি নিলয়কে ফোন দিলাম। হ্যালো নিলয়। ভাই বলেন। এখনই হেলিকপ্টারের ব্যবস্থা কর, আমি এখনই যাব। আচ্ছা ভাই, আপনি বড় মাঠে আসেন, আমি হেলিকপ্টার নিয়ে আসতেছি। ঠিক আছে। নিজুম কাপড় গুছিয়ে দিল। আম্মু আমি যাচ্ছি, দোয়া করবেন যাতে আমার উপর থেকে মিথ্যা অপবাদটা সরিয়ে প্রমাণ করতে পারি আমি নির্দোষ। যা বাবা, তোর মা বাবার দোয়া সব সময় তোর পাশে আসে। আমি বেরিয়ে চলে আসলাম বড় মাঠে। কয়েক মিনিট পর আকাশ থেকে হেলিকপ্টার নামতেছে।
দেখে সবাই দৌড়ে আসতেছে দেখতে। হেলিকপ্টার নামতে আমি উঠে পড়লাম হেলিকপ্টারে। কয়েক মিনিটের ভেতরে হেলিকপ্টার আকাশে উড়াল দিল। আমি নীল সবুজ বসে আছি। ভাই এই ওয়েবসাইটে ঢুকে মানুষ সব নষ্ট হয়ে যাচ্ছে। এই ওয়েবসাইটে ভাইরাস ছেড়ে দেয়। ঠিক আছে দাও, আর ফোনে যাতে কোনো সমস্যা না হয় এমনভাবে ছাড়বে। ঠিক আছে ভাই। ক্যাপ্টেন, আর কতক্ষণ লাগবে? ভাই আর 40 মিনিট লাগবে। ঠিক আছে, আপনি আস্তে ধীরে চালান, সমস্যা নেই। সবুজ, গ্রামে তো আমাদের অনেক লোক আছে তাই না? ভাই আছে। নিলয়, কতজন হবে গ্রামে আমাদের লোকজন? ভাই 200 জনের উপরে আছে, আর আপনার একটা অফিস গ্রামে তৈরি হচ্ছে। ভালো করছিস। গ্রামের লোকদের আর দূরে গিয়ে কাজ খুঁজতে হবে না। ভাই। প্রায় 40 মিনিট পর আমরা গ্রামের স্কুলের মাঠে এসে নামলাম, কারণ এই স্কুল ছাড়া অন্য কোনো জায়গা নেই এত বড়। আমি সবুজ নিলয় হেলিকপ্টার থেকে নামতেই স্কুল মাঠে সারি সারি গাড়ি এসে বড় হলো। আমি গিয়ে আমার পছন্দের ব্ল্যাক কারে উঠে পড়লাম। ড্রাইভার 307 নম্বর বাড়িতে গাড়িটা নিয়ে যান। ঠিক আছে ভাই, এখনই যাচ্ছি। আমার সামনে 5টা গাড়ি, পিছনে 5টা, মাঝখানে আমি। 7 মিনিট পর আমরা চলে আসলাম আমাদের বাসায়। বাসার সামনে এতগুলো গাড়ি দেখে এলাকার সব মানুষ আমাদের বাড়িতে এসে ভিড় করছে। আমি ঘরে ঢুকতেই নীলা আমাকে দেখে থতমত খেয়ে তার আব্বুকে ডাকতে লাগলো। আব্বু, আব্বু কোথায় তুমি? কি হয়েছে রে নীলা, এইভাবে চেঁচামেচি করতেছিস কেন? আব্বু দেখো কে এসেছে। মেঘ, তুই এখনো বেঁচে আছিস? মামা এখনো বেঁচে আছি। তুমি কি ভেবেছো আমি মরে গেছি? আমার বাবার সব সম্পত্তি নিয়ে আমার নামে মিথ্যা অপবাদ দিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছো। মামা এখনো সময় আছে, আমার বাবার সম্পত্তি ফিরিয়ে দাও। না দিলে কি করবি? কিছু না, তোমার মেয়ে আমাকে যে মিথ্যা অপবাদ দিয়েছিল সেটা সত্যি করে দেবো আজ। আমাকে ভয় দেখাস? ভয় না দেখবে। আমি নীলার দিকে এগিয়ে যেতে লাগলাম। নীলা ভয়ে তার আব্বুর পেছনে গিয়ে লুকিয়ে পড়লো। আমি নীলাকে ধরে উপরে নিয়ে যেতে লাগলাম। প্লিজ মেঘ, আমার এত বড় সর্বনাশ করিস না, আমি তোর বাবার সম্পত্তি ফিরিয়ে দিব। এই তো বাবা যে লাইনে এসেছো, কাল আব্বু আসবে। আর নীলা, তোকে বলে চাই, তুই যে আমার নামে মিথ্যা অপবাদ দিয়েছিলি ওটা আব্বুকে সব খুলে বলবি, না হলে তো জানিস কি করতে পারি আমি। বলবো বলবো, 100 বার বলবো। প্লিজ আমাকে ছেড়ে দাও। যা, আমাদের 3 জনের জন্য খাবার বানা গিয়ে। যাচ্ছি। নীলা চলে গেল। আমি উপরে এসে ফ্রেশ হয়ে নিলাম। সবুজ, নিলয়, চল ঘুরে আসি আমাদের গ্রামটা। চলেন ভাই। বাড়ি থেকে বের হয়ে চলে আসলাম আমাদের এলাকায়। আমাকে দেখে সবাই জিজ্ঞেস করতেছে কোথায় ছিলাম এত বছর, কেন চলে গেছি। আমি নানান কথা বলে চলে আসলাম নদীর পাড়ে। এসে দেখি নীরব বসে আছে। রে নীরব, কেমন আছিস? নীরব আমাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে বলল, মেঘ, এতদিন কোথায় ছিলি তুই? তোকে কত জায়গায় খুঁজেছি। তোর বাসায় গিয়েছিলাম, তোর আব্বু বলছে তুই নাকি রাগ করে কোথাও চলে গেছস। রে ঠিক বলছে। এখন আমার কোম্পানি আছে 7টা। তুই কি করিস? এই তো কাছে একটা কোম্পানি তৈরি হয়েছে, MAGS গ্রুপ, এই কোম্পানিতে জব নিয়েছি। ও, তুই তো আমার কোম্পানিতেই জব করতেছিস। আর ওদের সাথে পরিচয় হয়নি। এ হচ্ছে নিলয় আর ও হচ্ছে নীরব। নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ। এখন কি চলে যাবি নাকি? এখন বাসায় চলে যাব, সন্ধ্যা হয়ে আসতেছে। তোর আর ভূতের ভয়টা গেল না, যা যা। রে, আর যাবে ও না। এই বলে চলে আসলাম বাসায়। বাসায় আসতে নীলা ভয়ে ভয়ে বলল, ভাইয়া খাবার রেডি করেছি। যা আমার রুমে রেখে আয়। ঠিক আছে। নীলা চলে গেল। মামা জমির কাগজ আনছো? এই নে দেখ সব ঠিক আছে কিনা। সব ঠিক আছে। তো এখন কোথায় থাকবে? কোনো কিছু ঠিক করেছো? কোথায় থাকবো আর, রাস্তায় রাস্তায় থাকতে হবে, এছাড়া তো আর কোনো কিছু করার নাই। রাস্তায় থাকতে হবে না, সামনে যে কোম্পানি তৈরি হচ্ছে ওইখানে 2 তলা একটা বাড়ি আছে, ওটা তোমাকে দিয়ে দিলাম। মেঘ আমাকে মাফ করে দে, আমি তোদের উপর অনেক অন্যায় করছি রে। আরে মামা পাছাড়েন, অন্যায় তো আপনি করেননি, অন্যায় করছে নীলা। ও ছোট ছিল তাই কিছু বলি নাই। আর মামি কোথায়? কি বলবো আর, তুই চলে যাওয়ার 3 মাস পর হার্ট অ্যাটাকে মারা যায়। ও আচ্ছা, নীলা কোথায়? নীলা এদিকে আয়। আব্বু বলো। এদিকে আয়। না, যাব না, তুমি আমাকে মারবে। না মারবো না, এদিকে আয়। নীলা আমার সামনে এসে দাঁড়ালো। আমি দাঁড়িয়ে দেখি নীলা আমার থেকে 1 সাইজ লম্বা হয়ে গেছে। আব্বু আমি চলে যাই। তা তুই কিসে পড়াশোনা করিস? এবার এসএসসি পরীক্ষা দিয়েছি, রেজাল্ট এখনো দেয়নি। ও আচ্ছা, এই নে এটা হলো রাখ, বড় ভাই হিসেবে দিয়েছি। না, আমার লাগবে না, আমার কাছে টাকা আছে। রাখতে বলছে রাখ। নীলাটা হলো নিয়ে চলে গেল। মামা ওদের 2 জনের জন্য রাতে থাকার জায়গা রেডি করো। আমার রুমে থাকতে পারবে? আমি না হয় নীলার সাথে ঘুমাবো না। কেন, বাকি রুমগুলো কি হয়েছে? কিছু না, অনেকদিন ধরে পড়ে আছে, ঘর গুছানো হয় না। ও আচ্ছা। ভাই আপনার তো ছাদ আছে, চলে ছাদে যাই। না, তোরা 2 জনে যা, আমি ভয় পাই, ছোটবেলা থেকে ভয় পাই, শুনেছি সন্ধ্যাবেলা ভূত থাকে। আরে কিছু হবে না, চলেন। এই সবুজ ভাই, বাইকে ধর।
নিলয় আর সবুজ আমাকে টেনে টেনে ছাদে নিয়ে গেল। ছাদে যেতেই ছাদের কোথায় দেখি কালো ছায়া। নিলয়, ওই দেখ, ওই যে কালো ছায়া। আরে ভাই, ও টাকা কালো ছায়া না, ওইটা হচ্ছে নীলা। কিরে নীলা, তুই এখানে কার সাথে কথা বলিস? কারোর সাথে না ভাইয়া। ফোনটা দে তো দেখি। নীলা হাতে ফোনটা নিয়ে দেখি নীলা নীরবের সাথে কথা বলতেছে। এখনও লাইনে আছে নীরব। কিরে মামা, আমার মামা তো বোনের সাথে চুলিয়ে প্রেম করতেছিস? না মানে, আর না মানে করতে হবে না, এসব কদিন ধরে চলতেছে? এই তো 5 মাস। ও ভালো। নীলা, এই নে তোর ফোন, যা ঘরে যা। ঠিক আছে ভাইয়া। আমি আর নিলয় ফোনে কথা বলতে লাগলাম। সবুজ আর কি করবে, ফোন বের করে লুডো খেলতে লাগলো কম্পিউটারের সাথে। রাত প্রায় 10টা বাজে। আমি সময় নীলা আসলো। ভাইয়া, খাবার খাবে না? খাবো, তুই যা। নীলা চলে গেল। আমরা আরও কিছুক্ষণ থেকে চলে আসলাম নিচে আমার রুমে। খাবার খেয়ে আমি আমার রুমে ঘুমিয়ে পড়লাম। নিলয় সবুজ মামার রুমে ঘুমাতে চলে গেল। সকালে ফজরের আজান শুনে ঘুমটা ভেঙে গেল। আমি উঠে নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করে চলে আসলাম বাসায়। বাসায় আসতে দেখি আব্বু, আম্মু, চাচা আর নিঝুম চলে এসেছে। আম্মু, তোমরা কখন এসেছো? এই তো এখনই এসেছি। ও আচ্ছা, বাস থেকে কিছু নিয়ে আসি? না, কিছু আনতে হবে না, আমরা আসার সময় সব কিছু নিয়ে এসেছি। ও, আমরা সকালে নাস্তা করে বসে আছি। আব্বু, এই নাও তোমার জমির কাগজ। আর নীলা, আব্বুকে সব বল। নীলা সব কিছু খুলে বললো। আব্বু নীলাকে আর মামাকে মাফ করে দাও। যা, আমার ছেলের কথায় মাফ করে দিলাম। মেঘ, আমি তাহলে যাই এখন। কোথাও যাবে তোমরা? মেঘ আমাদের জন্য একটা বাড়ি ঠিক করে দিয়েছে, সেখানে যাব। আর কোথাও যেতে হবে না, এইখানেই থাকবে তোমরা। আর নীলা, এটা হচ্ছে মেঘের বউ। ভাবি কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আব্বু, আমরা তাহলে এখন চলে যাই। বিকালে যাস, আর তোর বিয়ে সামনের মাসের 28 তারিখে ঠিক করেছি। তোমাদের যা খুশি। আমি এই বলে চলে আসলাম আমার রুমে। একটু পর নিঝুম আসলো। কি ব্যাপার, আর জড়িয়ে ধরবে না? না, একবারে বাসর রাতে জড়িয়ে ধরবো। সত্যি তো? আমি নিঝুমকে করে তুলে নিলাম। বলতে গেলে পুরো একটা শুটকি মাছ। কি? আমি শুটকি মাছ? আমি আবার কখন বললাম তুমি শুটকি মাছ? আমাকে কি বোকা পাইছো? আমি কিছু শুনি না নাকি? সত্যি কি তুমি শুটকি মাছ? কারণ তোমার ওজন হয়তো 40 কেজিও হবে না। ও আচ্ছা। হিজাবটা খোলো না। আচ্ছা ঠিক আছে, এখন তো নামাও। নিঝুম তার হিজাবটা খুলতে আমি হা করে তাকিয়ে আছি। মনে হচ্ছে আকাশ থেকে পরি নেমে এসেছে। কি হয়েছে? হাঁ করে কি দেখতেছো? আমার পরিটাকে দেখতেছি। তাই না তাই? আমি কোন দিক দিয়ে পড়ি? আমার দিক থেকে তুমি পড়ি। তাই? নিঝুমকে খাটে শুয়ে দিলাম। এই কি করতেছো? দেখো কি করি। এই বলে আমার ঠোঁট আর নিঝুমের ঠোঁট এক করে দিলাম। কতক্ষণ যে এইভাবে ছিলাম খেয়াল নেই। নিঝুম আমাকে ধাক্কা দিয়ে সরে দিল। দুজনেই হাঁপাচ্ছি। এইভাবে কেউ কিস করে? আর একটু হলেই তো দম আটকে মরে যেতাম। চুপ, এসব কথা আর কখনো বলবে না। ঠিক আছে। আরেকবার চুমু দেই? আর একটাও না, আবার কাল। আচ্ছা ঠিক আছে, চলো নিচে যাই। চলো। আমরা চলে আসলাম নিচে। নিচে এসে দেখি নিলয় আর সবুজ বসে বসে আবুর সাথে কথা বলতেছে। নিলয়, হেলিকপ্টার কে বল নিয়ে আসতে। আমরা হেলিকপ্টার দিয়ে যাব। 5 সিটের ওইটা বলবি আনতে। ঠিক আছে ভাই। দুপুরে খাওয়া দাওয়া করে সবাই গল্প করতে লাগলাম। আমার ফোনটা বাজতে লাগলো। আমি তাকে দেখি ক্যাপ্টেন ফোন দিয়েছে। হ্যালো ক্যাপ্টেন। ভাই আমি চলে এসেছি, আপনারা আসেন। আচ্ছা, আমরা আসতেছি। আমরা চলে গেলাম স্কুল মাঠে। এসে দেখি অনেক লোক এসে হেলিকপ্টার দেখতেছে। আমরা হেলিকপ্টারে উঠে পড়লাম। নিঝুম খুব খুশি, কারণ এই প্রথম হেলিকপ্টারে উঠছে। 2 ঘন্টার ভিতরে চলে আসলাম শহরে। ভাই আমরা চলে যাই এখন। আচ্ছা যাও, আর কাল সবুজের মেয়ে দেখতে যাব, চলে এসো। ঠিক আছে ভাই। পরদিন চলে আসলাম সবুজের বাড়িতে। সবাইকে নিয়ে চাচার বাড়িতে চলে আসলাম। এসে দেখি চাচা দাঁড়িয়ে আছে। আমরা যেতেই আমাদের জন্য লেবু শরবত নিয়ে আসলেন। আমরা খাওয়া দাওয়া করে বসে আছি। চাচা বলল, বিআই সাহেব, আপনি গিয়ে দেখে আসেন আমার মেয়েটাকে। ঠিক আছে বিআই। আন্টি ভেতরে চলে গেল। কিছুক্ষণ পর আন্টি বাইরে এসে সবুজকে বলল, সবুজ মেয়ে আমার পছন্দ হয়েছে খুব। আপনার পছন্দ হলেই হবে। তাহলে বিয়ের দিন ঠিক করে ফেলি। আন্টি 28 তারিখে বিয়ের ডেট ফাইনাল করেন। দুজনের বিয়ে একসাথে হয়ে যাবে। ঠিক আছে বিআই, তাহলে 24 তারিখ ফাইনাল করা হলো। ঠিক আছে বিআই। আমরা চলে আসলাম বাসায়। বাসায় এসে দেখি নিঝুম বসে আছে সোফায়। আমার জানটা কি করে? দেখতেছো না, আমি টিভিতে কার্টুন দেখতেছি। সারাদিন কার্টুন দেখলে হবে কি? তো কি করব, নিজে তো সারাদিন বাহিরে থাকো। এই তো চলে এসেছি। এখন চাচা কোথায়? আবু বাহিরে গেছে। আর আবুকে কি এখনো চাচা ডাকবে? আচ্ছা ঠিক আছে, আর ডাকবো না, এখন থেকে আব্বু ডাকবো।
হুম, যাও গিয়ে গোসল করে নামাজ পড়তে যাও। যাচ্ছি এত তাড়াহুড়োর কি আছে? নিজম নিচে চলে গেল। আমি গোসল করে আব্বুর সাথে নামাজ পড়তে চলে গেলাম। নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করে রুমে চলে আসলাম। শুয়ে ফোন টিপতেছি, কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। বিকালে নিজমের ডাকে ঘুম ভাঙলো। ওটা ফ্রেশ হয়ে নামাজে চলে গেলাম। নামাজ পড়ে এসে দেখি নিজম নামাজ পড়তেছে, তাই আর কিছু না বলে চলে আসলাম আমার রুমে। শুয়ে ল্যাপটপে কাজ করতেছি, এমন সময় নিলয় ফোন দিল। হ্যালো নিলয়। ভাই আজ তো 1 তারিখ, চলে আসেন আমাদের বাসায়। না নিলয়, কাল যাবো সন্ধ্যায়। বাসায় নিজম একা, আব্বু একটা কাজে কোথায় যেন গেছে। ও আচ্ছা, তাহলে আর কি করার। নিলয় ফোন কেটে দিল। আমি কাজ শুরু করলাম, কাজ শেষ করে বসে আছি, আমার সময় নিজম আসলো। তুমি কখন এসেছো? আমি তো সেই 1 ঘন্টা আগে থেকেই ঘরে, তুমি নামাজ পড়তেছিলে তখন এসেছি। ও আচ্ছা। বিয়েতে যাবে নিলয়ের? না, বিয়েতে গিয়ে কিছু খেতে পারবো না। গিয়ে লাভ কি হবে? তুমি একাই যাও। না, তোমার যেতেই হবে। আচ্ছা ঠিক আছে, যাবো নে। নিজমকে কোলে তুলে শুয়ে দিলাম। আমি পাশে শুয়ে নিজমের কপাল থেকে পুরো মুখে আঙুল ঘোরাতে লাগলাম। হে, কি করতেছো? শ্বশুরই লাগতেছে। এখন তোমাকে আদর করব, চুপটি করে শুয়ে থাকো। এই, এটা ঠিক না। নিজমের কোনো কথাই শুনলাম না। নিজমের ঠোঁট জোড়া আমার দখলে করে নিলাম। নিজম আর কিছু না বলতে পেরে আমার সাথে তার ঠোঁট মিলিয়ে রেসপন্স করতে দিল। প্রায় 15 মিনিট কিস করার পর ছাড়লাম। আমার ঠোঁটের প্রতি এত লোভ কেন তোমার, খচ্চর বেটা? তোমার ওই কাঁপুনি ঠোঁট যখনই দেখি তখনই চুমু দিতে মন চায়। ও তাই? আর দিব না চুমু দিতে। এই বলে নিজম চলে গেল। আমি শুয়ে ভাবতেছি, এই মেয়েটা এমন কেন? প্রিয় মানুষকে পেলে মেয়েরা কাছে আসতে চায়, আর এই মেয়ে শুধু দূরে যেতে চায়। এসব ভাবছিলাম, আমার সময় নিজমের ফোনটা বাজতে লাগলো। আমি রিসিভ করতে ওই পাশ থেকে মেয়ে কণ্ঠে বলে উঠলো, আপু, আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আপনার দাওয়াত রইল। আসসালামু আলাইকুম আপু। নিজম একটু নিচে গেছে, আমি বলতেছি। ওয়ালাইকুম আসসালাম। মেঘ ভাইয়া? নিজম ফোন দিয়েছে কে যেন তোমার ফোনে। আসতেছি আমি। একটু পর নিজম আসলো, বলল, কে ফোন দিয়েছে? তোমার বান্ধবী সুমি। সুমি বল। বান্ধবী, আমার বিয়ে ঠিক হয়ে গেছে এই মাসের 28 তারিখে। কংগ্রাচুলেশন। আমার বিয়েও তো এই মাসের 28 তারিখে। জানি, মেঘ ভাইয়া এসেছিল আমাদের বাসায়। ও ভালো। নিজম কথা বলতে লাগলো। আমি নামাজ পড়তে মসজিদে চলে গেলাম। নামাজ পড়ে এসে দেখি এখনো কথা বলছে। নিজম নামাজ পড়বে কখন? এই রে বান্ধবী, নামাজ পড়বো, বাই। ঠিক আছে, বাই। নিজম নামাজ পড়তে চলে গেল। খুব ক্ষুধাও লাগছে, তাই নিচে চলে আসলাম। নিচে এসে রান্নাঘরে দেখি কিছুই নেই, তাই ফ্রিজ থেকে একটা ডিম বের করলাম আর আটা, ময়দা, চিনি, ডিম একসাথে মাখিয়ে পাপড়ি পিঠা বানিয়ে ফেললাম। একটা বানাচ্ছি আর খাচ্ছি। কিছুক্ষণ পর পিছনে তাকিয়ে দেখি নিজম দাঁড়িয়ে আছে। খাবে? আমি আর কি খাবো, তুমি তো সব খেয়ে ফেলতেছো। আর তুমি রান্না করতে পারো? পারি। এটা খেয়ে দেখো কেমন হয়েছে। দাও। নিজম একটা খেয়ে আরেকটা নিল। কি, কেমন খেতে? খুব ভালো। তুমি পাপড়ি পিঠা কোথা থেকে বানানো শিখেছো? আম্মু আগে আমাকে বানিয়ে খাওয়াতো, আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম কিভাবে বানায়। একদিন আমিও বানিয়ে ফেললাম আর আজ বানালাম। খুব ভালো, আমাকে শেখাবে? প্রথমে একটা বাড়িতে আটা আর ময়দা মিশিয়ে নিবা, এরপর চিনি দেবা পরিমাণ মতো, আর ডিম দেবা 1টা বা 2টা, পরে পরিমাণ মতো পানি দিয়ে মাখিয়ে নিবা। ঠিক আছে, তুমি খিদা লাগলে আমাকে বলবা না, তাহলে তো আমি একটা কিছু করে দিয়ে তারপর নামাজ পড়তে বসতাম। থাক, আর কিছু করতে হবে না। চলো আজকে ডিনার বাইরে করব, আমরা রেস্টুরেন্টে। তোমার রেস্টুরেন্টও আছে? আছে, চলো। আমরা চলে আসলাম আমাদের রেস্টুরেন্টে। আমি আসতেই ম্যানেজার আসলো। স্যার ভিতরে চলেন, ভিতরে রুম আছে। চলো। আমরা চলে আসলাম ভেতরে একটা রুমে। স্যার কি খাবেন বলেন, আমি নিয়ে আসতেছি। তুমি অর্ডার করো। একটা চিকেন ফ্রাই, 2টা বার্গার, এইগুলো নিয়ে আসেন। ঠিক আছে স্যার। কিছুক্ষণ পর খাবার আসলো। ম্যানেজার যে কেউ না কেন, কেউ যদি আমার এইখানে আসতে চায় তাহলে বলবেন, দরজা নক করে তারপর আসতে। ঠিক আছে স্যার। ম্যানেজার চলে গেল। নিজম, এ নাও, খাওয়া শুরু করো। খাচ্ছি। আমরা দুজন খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম বাইরে। নিজম, আরো কোথাও যাবে? না, চলো বাসায় চলে যাব। আচ্ছা ঠিক আছে, চলো। আমরা বাসায় চলে আসলাম, দুজনে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি নিজম আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। নিজম, নামাজ পড়বে না? না, আজ পড়বো না। কেন, কি হয়েছে? ওই এটা হয়েছে। ও আচ্ছা, তুমি শুয়ে থাকো, আমি নামাজ পড়ে আসতেছি। আজকে ঘরেও নামাজ পড়ে ফেলবো। আচ্ছা ঠিক আছে, এখন তো ছাড়ো।
নিজুম আমাকে ছেড়ে দিল। আমি উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়লাম। নামাজ পড়া শেষ করে নিজুমের কাছে চলে আসলাম। আমি আসতে নিজুম আমাকে টান দিয়ে বিছানায় শুয়ে দিয়ে জোরে ধরে শুয়ে পড়লো। আমি নিজুমকে জোরে ধরে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি নিজুম ঘরে নেই। আমি নিচে দেখি রান্না করতেছে। নিজুম, তুমি রান্না করতে আসলে কেন? রান্না না করলে কি খাবে? আমি তো রান্না করতে পারতাম। যাও, তুমি গিয়ে শুয়ে থাকো, আমি রান্না করে নিয়ে আসতেছি। রান্না করতে পারবো, তুমি যাও। তোমাকে যেতে বলছি, যাও। নিজুম চলে গেল। আমি রান্না করে খাবার নিয়ে উপরে চলে আসলাম। নিজুমকে খাই দিতে লাগলাম। নিজুম বাচ্চা মেয়েদের মতো খেতে লাগলো। খাওয়া দাওয়া শেষ করে দুইজনেই শুয়ে আছি। আমাকে এত ভালোবাসো? তোমাকে অনেক ভালোবাসি। বিয়ের পর আরো বাসবো, কখনো কষ্ট দেবো না। সত্যি তো? সত্যি। নিজুমকে জোর ধরে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি বিকাল হয়ে গেছে। দুজনে ফ্রেশ হতে চলে গেলাম। আমি ফ্রেশ হয়ে এসে খাবার অর্ডার দিয়ে বললাম। একটু পর খাবার এসে দিয়ে গেল। খাওয়া দাওয়া করে চলে আসলাম মার্কেটে। নিজুম নিলয়ের বউ, এর জন্য একটা সোনার হার কিনেছি। তোমার পছন্দ হয়েছে কিনা দেখো তো। ও আচ্ছা, এই হারটা নাও, এটা অনেক সুন্দর। আচ্ছা ঠিক আছে, তুমি কিছু নেবে না? এই আংটিটা কিনে দিবা? ম্যানেজার চাইতে আরো দামি আংটি আছে এই মাপের, ডায়মন্ডের। জি স্যার আছে, এই দেখেন। নিজুম, এই নাও, পছন্দ করো। এইটা প্যাক করে দেন। আমরা উপর নিয়ে চলে আসলাম নিলয়দের বাসায়। এসে দেখি অনেক মানুষ। নিলয়, তোর মা বোন কোথায়? ভাবি আসেন আমার সাথে। নিজুম, যাও, নিলয়ের বোনের কাছে তোমাকে দিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে। নিজুম চলে গেল। আমরা আড্ডা দিতে লাগলাম। রাত প্রায় 3টা। এখন আমরা আড্ডা দিতেছি। ভাই আপনি আমাদের পেছনে লুকান, ভাবি আসতেছে। আজ খাইছে আমারে। আমি নিলয় আর সবুজের পেছনে লুকিয়ে পড়লাম। নিজুম এসে বলল, নিলয়, তোমার ভাই কোথায় গেছে? ভাবি এই তো একটু আগে আমাদের রুমে ঘুমাতে চলে গেছে। কই, আমি তো দেখলাম না। ওয়েট, ফোন দিতেছি। এই রে, ধরা পড়ে যাব। আমার ফোন বাজতে লাগলো। আমি নিলয় আর সবুজের পেছন থেকে বেরিয়ে বললাম, সরি। কয়টা বাজে? এখনো কিসের আড্ডা দিতেছো? একটু পর তো ফজর হয়েই যাবে, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। আমি ঘুমাবো না, তোমার সাথে বসে গল্প করব। ওরা দুজন কি করবে? ওরাও আমাদের সাথে গল্প করবে। কেন, কি হয়েছে? আচ্ছা চলো, আজ একটা খেলা খেলবো। তুমি গিয়ে নিলয়ের বোনকে ডেকে আনো, আরো 3-4 জনকে ডেকে আনো। আচ্ছা ঠিক আছে, এখানেই থাকবে কিন্তু যদি নড়াচড়া করো তাহলে খবর আছে। নিজুম চলে গেল। আমি নিলয় সবুজ 3 জন মাটিতে বসে পড়লাম। একটু পর নিজুম আরো 4 জনকে নিয়ে আসলো। নিলয়, কাছের বোতল আছে? ভাই আছে, আনতেছি। নিলয় গিয়ে একটা কাছের বোতল নিয়ে আসলো। আমরা সবাই বসে টিট আর খেলতে লাগলাম। কিছুক্ষণ পর ফজর আজান দিল। আমরা নামাজ পড়ে এসে রেডি হয়ে নিলাম। রেডি হতে হতে 12টা বেজে গেছে। আমি নিলয় আর সবুজকে বললাম একটা গাড়িতে, আর বাকিরা সবাই আসতেছে আলাদা গাড়িতে। কিছুক্ষণের মধ্যেই আমরা চলে আসলাম বিয়ে বাড়িতে। গেটে আমাদের কনে পক্ষ আটকালো। বলল, দোলা ভাই 10,000 টাকা চাই, না হলে ভেতরে আসতে দেব না। না দিলে নাই, আমরা চলে যাই। আরে আরে, কোথায় যান? মাত্র তো 10,000 টাকাই চেয়েছি। আচ্ছা, 8,000 টাকা দিলেই হবে। না না, হবে না, 2,000 টাকা দেবো হবে। আরো কিছু বাড়ানো যায় না? বেচারিদের মুখের দিকে তাকিয়ে দেখি মুখ ফ্যাকাশে হয়ে আছে। কি আর করার, দিয়ে দিলাম 5,000 টাকা। খাওয়া দাওয়া শেষ করে কর নিয়ে চলে আসলাম বাসায়। নিলয়, ভাবি কোথায়? ওকে তো গড়ে নিয়ে গেছে। এই নে তোর গিফট, আর নিজুম ভাবির গিফট। ভাবিকে দিয়েছো? দিয়ে এসেছি। এখন আমরা যাই নিলয়। এই বলে চলে আসলাম বাসায়। বাসায় এসে রাতের ডিনার করে ঘুমিয়ে পড়লাম। দেখতে দেখতে আমাদের বিয়ের দিন ঘনিয়ে এলো। আজ আমাদের বিয়ে। সবাই সবার কাজে ব্যস্ত। সন্ধ্যায় নিজুমকে নিয়ে চলে আসলাম আমাদের বাসায়। বাসায় আসতেই নীলা বলল, ভাবি, সামনের বছরের জন্য একটা বেবি চাই। নিজুম লজ্জায় কিছু বলতে পারছে না। রাত প্রায় 12টা। আমি বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি। আজ কেন যেন ভয় হচ্ছে ভিতরে ঢুকতে। ভাইয়া, কি ভাবতেছো? আমি আর কিছু না ভেবে ঢুকে গেলাম বাসর ঘরে। তাকে দেখে নিজুম বসে আছে খাটে। আমার আশার টের পেয়ে নিজুম নিচে নেমে এসে আমাকে সালাম করলো। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। এটাই কি বলে ফেললাম? কি, আমি তোর মা লাগি? সরি, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। আজ তোর মাপ নেই। তুই এইভাবে কান ধরে দাঁড়িয়ে থাকবি 30 মিনিট। আমি কান ধরে দাঁড়িয়ে রইলাম। কতক্ষণ দাঁড়িয়েছিলাম খেয়াল নেই। পা দুটো ব্যথা করতেছে। এবারে উপরে আসেন। আমি গিয়ে নিজুমের পাশে বসলাম। পাশে বসতে নিজুম টেবিল থেকে দুধের একটা গ্লাস এনে আমাকে দিয়ে বলল, এই দুধটা খান। আমি পুরো দুধটা খেলাম। দুইজনে 2 রাকাত নফল নামাজ আদায় করে বিছানায় বসে বসলাম। নিজুম ঘুমটা দিয়ে বলল। আমি ঘুমটা সরে বললাম, মাশাআল্লাহ,
আমি যেই শরীরে হাত দেবো এমন সময় নিজম বলল, আমার পাওনা দিয়ে তারপর আমার শরীর স্পর্শ করবেন। আমি উঠে ড্রয়ার থেকে একটা সোনার হার বের করে নিজমের গলায় পরিয়ে দিলাম। এবার হয়েছে, এখন আমাকে স্পর্শ করতে পারে। আমি নিজমকে আমার বুকের সাথে চেপে ধরলাম। আস্তে আস্তে হারিয়ে গেলাম সুখের সাগরে। সকালে নিজমের ডাকে ঘুম ভাঙলো। তাকে দেখি দুজনের শরীরেই এক টুকরো সুতাও নেই। নিজম লজ্জা পেয়ে আমাকে জড়িয়ে ধরলো। আমি নিজমকে কোলে তুলে ওয়াশরুমে চলে গেলাম। দুজনে ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। নিচে এসে আম্মুর সাথে কথা বলে বাইরে চলে আসলাম। বাইরে এসে নিলয়কে ফোন দিলাম। হ্যালো নিলয়, কোথায় তুই? এই তো 3 রাস্তার মোড়ে চায়ের দোকানে। তুই থাক, আমি আসতেছি। ঠিক আছে। আমি চায়ের দোকানে চলে আসলাম। এসে দেখি নিলয় একা বসে আছে। তুই সবুজ কোথায়? ফোন দিয়েছে, আসতেছে। ও আচ্ছা, চাচা আমাদের দুজনকে চা দেন তো। বসো বাবা, চা দিতেছি। দোকানদার চা বানিয়ে আমাদের দিল। চা খেতে খেতে কথা বলতে লাগলাম। কিছুক্ষণ পর দেখি সবুজ হেঁটে হেঁটে আসতেছে। কিরে তোর এমন অবস্থা কেন? আর বলিস না চাচা, 1 কাপ চা দেন, খেয়ে মাথা ঠান্ডা করে নিই আগে। আমরা সবাই চা খেতে খেতে কথা বলতে লাগলাম। সবুজের কাহিনী শুনে মনে হচ্ছে মাটিতে গড়াগড়ি খেতে। যাই হোক, চা খেয়ে চলে আসলাম বাসায়। বাসায় এসে দেখি নিজুম আম্মুর সাথে বসে বসে আচার খাচ্ছে। আমি সোজা উপরে চলে আসলাম। উপরে এসে ফ্রেশ হয়ে রুমে শুয়ে আছি। নিজুম এসে বলল, জানো আম্মু কি বলছে? তুমি যদি না বলো তাহলে জানবো কি করে? আম্মু বলছে বেবি নিয়ে নিতে। এই বলে নিজুম আমার বুকে মুখ লোকালো। আমি নিজুমের মাথা ধরে সোজা করে বললাম, ও আচ্ছা, তাহলে তো মিশন এখন শুরু করতে হয়। এই না, রাতে অনেক দুষ্টুমি করেছো, সারা রাত ঘুমোতেও দাওনি। তো এখন ঘুমাও। না, নিচে কাজ আছে, তুমি ঘুমাও। নিজুম চলে গেল। আমি শুয়ে শুয়ে ফোন টিপতে লাগলাম। কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নাই। হঠাৎ করে মিষ্টি ঠোঁটের স্পর্শে ঘুমটা ভেঙে গেল। তাকে দেখে নিজুম। আমি নিজুমকে জোরে ধরে তার ঠোঁট জোড়া আমার দখলে করে নিলাম। নিজুম নাড়াচাড়া করতে পারছে না। তা দেখে নিজুম আমার ঠোঁটে জোরে কামড় দিয়ে বসলো। নিজুমটা কি করছো দেখো তো, ঠোঁট করে রক্ত পড়তেছে। সরি, আসলে আমি বুঝতে পারিনি, এখনই সব ঠিক করে দিতেছি। এই বলে নিজুম আমার ঠোঁট জোড়া তার দখলে করে নিল। 10 মিনিট চষার পর রক্ত পড়া বন্ধ হলো। এবার হয়েছে তো? হয়েছে। আর এইভাবে কামড় দিবা? না, আর কখনো এইভাবে কামড় দিব না। ক্ষুধা লাগছে, কিছু খাবার নিয়ে আসো। আচ্ছা, তুমি বসো, আমি খাবার নিয়ে আসতেছি। নিজুম খাবার আনতে চলে গেল। খাবার এনে দুজনে খেয়ে নিলাম। খাওয়া দাওয়া করে নিচে চলে গেলাম। সবাই দেখে বসে বসে আড্ডা দিচ্ছে। আমিও সবার সাথে যোগ দিলাম। আড্ডা দিতে দিতে বিকাল হয়ে গেছে। সবাই চলে আসলাম এই শহরে বড় একটা পার্কে। খুব সুন্দর পার্ক এটা। আমি আর নিজুম গাছতলায় বসে আছি। সবাই এই দিক ওই দিক ঘুরতেছে। নিজুম আমার কাঁধে মাথা রেখে বলল, বাসায় যাওয়ার সময় ফুচকা নিয়ে যাব। বাসায় বানিয়ে খাবে নাকি? তাহলে দোকান থেকে প্যাকেট কিনে নিয়ে যাই, অনেকগুলো থাকে। আচ্ছা ঠিক আছে। আমি নিজুমকে নিয়ে চলে আসলাম দোকানে। ভাইয়া একটা ফুচকা প্যাকেট দিন 1 কেজি, আর বুট দেবেন 1 কেজি, তেঁতুল আচার 3 প্যাকেট। এইসব নিজে গাড়িতে রেখে চলে আসলাম সবজি মার্কেটে। আসার সময় আইসক্রিম বক্স কিনে নিয়ে আসলাম। নিজুম গাড়িতে বসে আইসক্রিম খাচ্ছে আর আমি তাকে তাকে দেখতেছি। খাবে নাকি? না, তুমি খাও। একটু পর সবাই আসলো। আমি গাড়ি স্টার্ট দিয়ে চলে আসলাম বাসায়। বাসায় এসে সব কিছু রান্নাঘরে রেখে আসলাম। নিজুম আম্মু আর নীলা ফুচকা বানাচ্ছে। আমি আব্বু আর শ্বশুর বসে বসে লুডো খেলতে লাগলাম। রাতে সবাই ফুচকা খেতে বসলো। ফুচকা খাওয়া শেষ করে আমি রুমে চলে আসলাম। এভাবে চলতে লাগলো আমাদের প্রতিদিনের কাহিনী। কেটে গেল 6টা মাস। আমি সবাই বসে আছি। আমার সময় নিজুমের চিৎকার শুনতে পেলাম। আমি ঘরে এসে দেখি নিজুম মাটিতে পড়ে আছে। করে তুলে বিছানায় শুয়ে দিলাম। চোখে পানিতে জ্ঞান ফিরল নিজুমের। নিজুম, তোমার কি হয়েছে? এভাবে মাটিতে পড়ে গেলে কেন? মাথা ঘুরে পড়ে গেছি। তোমার হয়তো শরীর দুর্বল। আমি ডাক্তারকে ফোন দিতেছি। কিছুক্ষণ পর আমার পরিচিত একজন ডাক্তার আসলো। দেখেন তো নিজুম হঠাৎ মাথা ঘুরে পড়ে গেছে কেন, এটা ঠিক আছে কিনা? সব কিছু ঠিক আছে। আর আপনি বাবা হাতে চলেছেন, কংগ্রাচুলেশন। আর আমি এখন স্যালাইন লাগিয়ে দিয়ে যাচ্ছি। ভাবির শরীর দুর্বল, স্যালাইন শেষ হলে তারপর বেড থেকে উঠবেন। ঠিক আছে ডাক্তার, আমি খেয়াল রাখবো। ঠিক আছে, আপনি যান, আমি সন্ধ্যায় আসতেছি। ডাক্তার চলে গেল। আমি নিজুমকে জড়িয়ে ধরলাম। আস্তে করে নিজুমের ঠোঁটে চুমু দিলাম। নিজুম, আমি আম্মুকে ফোন দিয়ে বলে দিতেছি। আচ্ছা। আমি নিচে এসে ফোনটা নিয়ে আম্মুকে ফোন দিলাম। হ্যালো আম্মু। মেঘ, কেমন আছিস? নিঝুম কেমন আছে? ভালো আছে আম্মু, নিজুমও ভালো আছে। আম্মু, নিজুম প্রেগনেন্ট, কাল চলে আসো এখানে। আচ্ছা, আমি আজ রাতে ট্রেনে চলে আসব। গাড়ি দিয়ে আসো। না, গাড়িতে আমার দম বন্ধ হয়ে আসে। ও আচ্ছা ঠিক আছে। আমি ফোনটা কেটে দিলাম। ফোন কেটে নিলয় সবুজকে জানিয়ে দিলাম। রাতে নিলয় সবুজ তার বউ আসলো। আমি সবাইকে খাবার দিলাম। মামা, তুমি তো বাবা হয়ে গেলে।
এখনো হয় নাই, হলে তারপর বলবো। শালা আমার কপাল খারাপ, আরও পরে বলে ভেবে নেবে। সেম টু ইউ নিলয়। যাক, তাদের বেবি পরেই হোক। রাতে সবাই চলে গেল, আমি নিজুমকে নিয়ে শুয়েছি। নিজুম বলল, আচ্ছা, আমাদের ছেলে হবে নাকি মেয়ে হবে? আমাদের ছেলেই হবে, তুমি দেখে নিও। না, আমাদের মেয়েই হবে, তুমি দেখে নিও। আচ্ছা, আল্লাহ যেটা দেয় সেটাই খুশি আমরা। আম্মু কখন আসবে? সকালে আসবে। এইসব কথা বলতে বলতে ঘুমিয়ে গেলাম দুজনে। সকালে কলিং বেলের আওয়াজে ঘুমটা ভেঙে গেল। আমি উঠে দরজা খুলে দিলাম, দেখি আম্মু আব্বু দাঁড়িয়ে আছে। নিঝুম কোথায় মেঘ? উপরে ঘুমাচ্ছে। ও, ঘরে বাজার করা আছে। আম্মু আছে, তুমি যেরাও, আমি রান্না করে নিয়ে এসেছি। তোর রান্না করতে হবে না, তুই নিঝুমের কাছে যা। আচ্ছা ঠিক আছে। আমি চলে আসলাম রুমে, এসে দেখি নিজুম উঠে বসে আছে। আম্মু এসেছে নাকি? এসেছে, তুমি ফ্রেশ হয়ে নাও। আচ্ছা। নিজুম ফ্রেশ হয়ে আসলো, দুজন নিচে চলে আসলাম। নিচে এসে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে সবাই বসে আড্ডা দিতে লাগলাম। কেটে গেল আরও 5টা মাস। আজ নিজুমের অপারেশন। নিজুমকে অপারেশন থিয়েটারে ঢোকালো। আমি, আম্মু আব্বু, শ্বশুর আব্বু সবাই বসে আছি। নিজুমের জন্য চিন্তা হচ্ছে। প্রায় 30 মিনিট পর কান্নার শব্দ পেলাম। একটু পর দুজন নার্স করে করে দুটো বেবিকে নিয়ে আসলো। কংগ্রাচুলেশনস, আপনার ডুয়েট বেবি হয়েছে। আমি আমার দুটো বেবিকে করে নিয়ে আব্বু আম্মুর কাছেই দিয়ে বললাম, নার্স, আমার স্ত্রী কেমন আছে? আপনার স্ত্রী সুস্থ আছে। কিছুক্ষণ পর আপনার স্ত্রীকে কেবিনে শিফট করা হবে, তখন দেখতে পারবেন। ঠিক আছে, আর এই টাকাগুলো রাখেন। না, আমাদের লাগবে না। আরে রাখেন, আমি খুশি হয়ে আপনাকে দিয়েছি। নার্স টাকাগুলো নিয়ে চলে গেল। কিছুক্ষণ পর নিজুমকে কেবিনে শিফট করা হলো। আমি নিজুমের কাছে গিয়ে তার মাথায় হাত বুলোতে লাগলাম। নিজুম চোখ খুলে বলল, আমার বেবি কেমন আছে? ভালো আছে। একটু পর আম্মু আব্বু নিয়ে আসবে। আর তোমার দুটো বেবি হয়েছে, একটা ছেলে একটা মেয়ে। ও, আমি আমার ছেলে মেয়েদের দেখব। বলছে তো আম্মু আব্বু নিয়ে আসবে এখনই। ওই তো চলে এসেছে। এই নাও তোমার ছেলে আর মেয়ে। আমার তো ছেলে মেয়ে, তোমার তো আর কিছু না। আমাদের দুজনের তো সব। নিজুমকে প্রায় 3 দিন পর হাসপাতাল থেকে রিলিজ দিল। নিজুমকে বাসায় নিয়ে আসলাম। আমার ছেলের নাম রাখা হলো সৌরভ, আর মেয়ের নাম রাখা হলো সোনালী। সবাই দোয়া করবেন আমার ছেলে মেয়ের জন্য। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো গল্পে।